আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমরা আলোচনা করব হচ্ছে মেইনলি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যে চ্যাপ্টারটা, এটা নতুন এডিশন অনুযায়ী চ্যাপ্টার 78। আর সাথে আপনারা যারা রেগুলার ব্যাচে যুক্ত আছেন তারা জানেন যে আমরা গত ক্লাসে যেহেতু আমাদের ২ টা চ্যাপ্টার ছিল 77 এবং 76, আমরা অ্যাপেন্ডিক্সটা পুরোপুরি শেষ করেছিলাম। কিন্তু আমাদের লার্জ ইন্টেস্টাইনের কিছু পোরশন আমাদের বাকি ছিল। স্পেশালি হচ্ছে কার্সিনোমা কোলনের যে অংশটা, হ্যাঁ? তো আমরা আজকে এটা দিয়ে আমাদের পড়া শুরু করব। কার্সিনোমা কোলন বা হচ্ছে কোলোনিক ক্যান্সারের অনেকটুকু আমরা পড়ে ফেলেছি। স্পেশালি হচ্ছে এটা এপিডেমিওলজিটা কি, কোন জায়গায় বেশি হয়, হ্যাঁ? যেমন আপনারা এটা আনসার করেছিলেন সিগময়েড রেকটামে সবচেয়ে বেশি, অথবা রেক্টোসিগময়েড জাংশন, দেন হচ্ছে সিগময়েড কোলন। তো এই জিনিসগুলো অলরেডি আমরা জানি। আর ডিউকস স্টেজিংটা অলরেডি আমরা পড়েছিলাম। টিএনএম ক্লাসিফিকেশনটা আমাদের পড়া হয়নি। এটা বলা হয়েছিল যে আপনারা একটু পড়ে নিবেন নিজেরা, হ্যাঁ? এটা আসলে একটু জটিলভাবে লেখা। আপনারা একটু জাস্ট দেখে নিবেন। ওকে? আচ্ছা। তো আজকে আমরা শুরু করব হচ্ছে একটা কার্সিনোমা কোলন পেশেন্ট আপনার কাছে কিভাবে প্রেজেন্ট করবে বা কি ক্লিনিক্যাল ফিচার নিয়ে সে আসবে। ঠিক আছে? সো আমরা যখন পেশেন্টের হিস্ট্রি নেব দেখা যায় কি যে এটা এল্ডারলি পেশেন্টদের বেশি হয়, এবং অনেক কেসই আসলে এমন সময় আসে যখন তার প্রগনোসিসটা খুব একটা ভালো না। মানে একটু দেরিতে প্রেজেন্ট করে। এটা একটা ঝামেলা। তো আমরা একটা কেয়ারফুল ফ্যামিলি হিস্ট্রি নিব পেশেন্টের। ঠিক আছে? আচ্ছা। তো এখন পেশেন্ট আপনার কাছে কি কি সমস্যা নিয়ে আসতে পারে, যেমন হচ্ছে যদি লেফট সাইডে টিউমারটা হয় সেটা সাধারণত পেশেন্ট আপনার কাছে চেঞ্জ ইন দ্য বাওয়েল হ্যাবিট বা রেক্টাল ব্লিডিং নিয়ে আসবে। চেঞ্জ ইন দ্য বাওয়েল হ্যাবিটটা কিরকম, এটা এমন হতে পারে যে অল্টারনেট ডায়রিয়া অ্যান্ড কনস্টিপেশন, অথবা বাওয়েল হ্যাবিট যে কোনো ভাবে চেঞ্জ হইতে পারে। এটা ইদার কনসিস্টেন্সি চেঞ্জ হইতে পারে, মানে পেশেন্টের স্টুলের কনসিস্টেন্সি আগে যেরকম ছিল সেটা এখন চেঞ্জ হয়ে গেল, লাইক হার্ড হয়ে গেল বেশি, অথবা বেশি সফট হয়ে গেল, বেশি লিকুইড হয়ে গেল, এরকম হতে পারে। আবার আরেকটা হতে পারে যে পেশেন্টের আগে দিনে একবার তার বাওয়েল ক্লিয়ার করতে যেতে হইতো, বাট এখন তার দিনে ৩-৪ বার করে ডেফেকেশনে যেতে হচ্ছে। অথবা এমনও হতে পারে যে আগে তার রেগুলার হতো কিন্তু এখন তার একদম কম হচ্ছে, ২-৩ দিনেও একবার হচ্ছে না, এইরকম। এটাকে আমরা বলছি চেঞ্জ ইন দ্য বাওয়েল হ্যাবিট। আর রেক্টাল ব্লিডিংটা আমরা সবাই জানি, কোলন ক্যান্সারের রেক্টাল ব্লিডিং কিন্তু একটা কমন ফিচার। আচ্ছা। আর যদি এমন হয় যে এটা তো লেফট সাইডে আমরা বললাম, যদি এমন হয় যে প্রক্সিমাল বা রাইট সাইডে যদি হয়, তাহলে দেখা যায় কি যে পেশেন্টের অনেক সময় আমরা পালপেবল একটা মাস পেতে পারি। স্পেশালি অনেক সময় আমরা যখন রাইট আইলিয়াক ফসায় কোনো একটা মাস পাই এল্ডারলি পেশেন্টের ক্ষেত্রে, আমাদের কিন্তু কার্সিনোমা সিকাম বা হচ্ছে রাইট কোলন এই জাতীয় ম্যালিগনেন্সি আমরা চিন্তা করি। ঠিক আছে? আর সাথে পেশেন্টের অবশ্যই অ্যানিমিয়া, অ্যাস্থেনিয়া, এই টাইপ ওয়েট লস এরকম ফিচার নিয়ে পেশেন্ট আপনার কাছে আসবে। আর অনেক সময় পেশেন্ট সরাসরি আপনার কাছে মেটাস্ট্যাটিক ফিচার নিয়ে আসতে পারে। এখন আমরা ইনভেস্টিগেশন কি করব? কিছু জিনিস আমরা স্ক্রিনিং করব। আমরা আগেই বললাম, যেমন আমরা কোলোনোস্কোপি করে সাধারণত স্ক্রিনিং করে থাকি, স্পেশালি যাদের কিনা ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে আরো বেশি। আরেকটা আমরা করতে পারি ডাবল কন্ট্রাস্ট বেরিয়াম এনেমা। তবে এখন আসলে এটার জায়গায় আমরা বেশি যেটা করি সেটা হচ্ছে সিটি কোলোনোগ্রাফি। ওকে? সিটি স্ক্যানের একটা ফর্ম। আচ্ছা। সার্জিক্যাল ট্রিটমেন্টটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা ৩ টা অপারেশনের কথা বলবো। একটা হচ্ছে রাইট হেমিকোলেক্টমি, একটা হচ্ছে এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি, আর আরেকটা হচ্ছে লেফট হেমিকোলেক্টমি। ঠিক আছে? কোনটা কি সেটা বলার আগে আমি আপনাদেরকে একটা কোশ্চেন একটু জিজ্ঞেস করি, যেটার অ্যান্সারটা আমি পরে বলে দিচ্ছি। আচ্ছা, আমাকে আপনারা একটু বলেন তো যে যদি কোনো একটা পেশেন্ট আপনার কাছে কার্সিনোমা অফ দ্য স্প্লেনিক ফ্লেক্সার বা লেফট কোলিক ফ্লেক্সার নিয়ে আসে, আপনি কি অপারেশন করবেন? স্প্লেনিক ফ্লেক্সার যদি নিয়ে আসে আপনি তার কি অপারেশন করবেন? ঠিক আছে? এটা একটু বলেন আমাকে, আমি তারপর এক্সপ্লেইন করছি আপনাদেরকে। ওকে। তাহলে দেখেন আমাদের কার্সিনোমা কোলন মানে কি, আমাদের অবশ্যই কোলনের একটা নির্দিষ্ট পোর্শন কেটে ফেলতে হবে, খুব স্বাভাবিক, হ্যাঁ? এবং আহ, যে কোনো একটা ম্যালিগনেন্সিতে আমাদের এমন ভাবে আসলে অপারেশনটা করতে হয় যেটাতে আমরা মানে টিউমার ফ্রি একটা মার্জিন অ্যাচিভ করতে পারি। দ্যাট মিনস হচ্ছে যে জায়গাটা আমরা আর কোনো টিউমার পাবো না, তার প্রক্সিমাল কিছু অংশ কাটতে হয়, ডিস্টাল কিছু অংশ কাটতে হয়। আমি এটা পরবর্তীতে আপনাদের রেকটাম পড়ানোর সময় আরো সুন্দর করে বলে দিব, হ্যাঁ? আচ্ছা। তাহলে দেখেন পরবর্তী ক্লাসে যেহেতু আমরা রেকটাম আলোচনা করবো। ওকে? আচ্ছা। তাহলে দেখেন এখন আমাদের যে কোলেক্টমি করতে হবে এটা আমরা কোন কোন ভাবে করতে পারি। একটা অংশকে আমরা বলি, আপনারা জানেন যে ব্লাড সাপ্লাই এর একটা ডিফারেন্স থাকে, তাই না? আমাদের কোলনের স্পেশালি রাইট টু থার্ডে সাপ্লাই দেয় কি? সাপ্লাই দেয় হচ্ছে, আপনাদের মনে আছে কি রাইট টু থার্ডে পর্যন্ত কে সাপ্লাই দিত? অ্যাওর্টার কোন ব্রাঞ্চটা রাইট টু থার্ড পর্যন্ত সাপ্লাই দিত কোলনের? একটু মনে করে আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে? আচ্ছা। এখন দেখেন রাইট হেমিকোলেক্টমি বলতে আমরা কতটুকু বুঝাবো ছবিতে আমি দেখাচ্ছি, তার আগে আপনি দেখেন যদি এমন হয় যে ক্যান্সারটা সিকামে
অথবা অ্যাসেন্ডিং কোলনে, এইসব জায়গায় যদি হয় তাহলে আমরা সাধারণত পেশেন্টের জন্য রাইট হেমিকোলেক্টমিটা বেশি প্রেফার করব। এখন রাইট হেমিকোলেক্টমিটা আমরা কতটুকু কাটি, আমরা যদি এই ছবিটা দেখি, আপনাদের একজন অ্যান্সার করেছেন যে সুপিরিয়র মেসেন্টারি আর্টারি, ভেরি গুড। আচ্ছা, একজনই আবার এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি বলছেন যদি স্প্লেনিক ফ্লেক্সারে হয়। এটা খুবই ওয়াইজ একটা অ্যান্সার এবং এটাই কারেক্ট। হ্যাঁ, আমি একটু পরে এক্সপ্লেইন যখন করব আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা, এখন দেখেন রাইট হেমিকোলেক্টমিতে আমরা কতটুকু কাটতেছি। এই ছবিতে যতটুকু দেখানো হয়েছে না, এক্স্যাক্টলি আমরা ততটুকুই কিন্তু রাইট হেমিকোলেক্টমিতে কাটি। তাহলে দেখেন এই ছবিতে কতটুকু দেখেন, রাইট 1/3 পর্যন্ত কিন্তু দেখানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের রাইট হেমিকোলেক্টমি, ঠিক আছে, যেখানে সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি ব্রাঞ্চ মোটামুটি সাপ্লাই দিচ্ছে, ততটুকু পর্যন্তই আমরা কাটছি এখানে। আচ্ছা, তারপর দেখেন লেফট হেমিকোলেক্টমি, এখানে আমরা কতটুকু কাটছি দেখেন, এই যে ঠিক স্প্লেনিক ফ্লেক্সার থেকে শুরু করে ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, এই পর্যন্ত আমরা কেটে ফেলতেছি। ওকে, আচ্ছা, এখন তাহলে এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি জিনিসটা কি, এইটা আমরা কখন করব? এইটার ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা একদম এই যে এই জায়গা পর্যন্ত কাটি, ঠিক আছে, শুধুমাত্র রাইট হেমিকোলেক্টমিটা আমরা এতটুকু কাটছি। আর হচ্ছে এক্সটেন্ডেড আমরা কখন বলবো, যখন আমরা ট্রান্সভার্স কোলনটাকেও ইনক্লুড করে এই যে একদম স্প্লেনিক ফ্লেক্সার পর্যন্ত যখন আমরা কেটে ফেলি এবং সাথে পার্ট অফ ডিসেন্ডিং কোলন, হ্যাঁ, ওইটাকে আমরা বলবো হচ্ছে এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি। তাহলে আমরা কতটুকু কাটি দেখেন, এখানে মোটামুটি বলা আছে। এখানে হচ্ছে প্রথমত টিউমারটাকে আমরা কাটবো এবং আস্তে আস্তে আমরা স্প্লেনিক ফ্লেক্সার দিয়ে যাব, পুরো ট্রান্সভার্স মেসোকোলন কাটবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা নিয়ে একটু দ্বিমত থাকতে পারে। অনেক সার্জন প্রেফার করেন এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি, আবার অনেকেই লেফট হেমিকোলেক্টমি প্রেফার করেন যদি আমরা স্প্লেনিক ফ্লেক্সারে কার্সিনোমা চিন্তা করি, বাট আমরা সাধারণত এখানে এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমিটাই করি। আচ্ছা, আর লেফট হেমিকোলেক্টমি তাহলে আমরা কখন করব, যদি পেশেন্টের ডিসেন্ডিং কোলন অথবা সিগময়েড কোলনে কোনো একটা ক্যান্সার থাকে তখন, ঠিক আছে। ওকে, পোস্ট অপারেটিভ কেয়ার এই জিনিসগুলো অতটা দরকার নাই, মেটাস্ট্যাটিক ডিজিজে আমরা কি কি ইউজ করি এটা জাস্ট আপনারা একটু রিডিং দিবেন। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন যে হিস্টোপ্যাথোলজিক্যাল ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স দ্য প্রগনোসিস। কথা হচ্ছে যে আমরা প্রায় আপনারা শুনে থাকবেন যে কোন ধরনের কোলন ক্যান্সার বেশি খারাপ, এই টাইপ একটা আলোচনা। হ্যাঁ, যে কোলন ক্যান্সার কতটুকু খারাপ বা তার প্রগনোসিস কতটা খারাপ হবে এটা কিসের কিসের উপর ডিপেন্ড করে। প্রথম কথা হচ্ছে টিউমারের স্টেজিং এর উপর ডিপেন্ড করে, ওই যে আমরা ডিউকস স্টেজিং যেটা পড়লাম। দেন হচ্ছে হিস্টোলজিক্যাল গ্রেড, গ্রেড 1 2 3 আমরা যেটা বলি, এটা হচ্ছে আমরা কিসের উপর ভিত্তি করে গ্রেডিংটা করি, এটা কিন্তু আমরা একদম 4th ইয়ার থেকে পড়ে আসি। আমরা ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশনের উপর ভিত্তি করে গ্রেডিংটা করি। দ্যাট মিনস নতুন মানে ম্যালিগন্যান্ট যে সেলগুলা সেগুলা কতটা দেখতে আগের সেল, অরিজিনাল সেলের মতো, সেটার উপর ভিত্তি করে আমরা কিন্তু গ্রেডিং করি। আর স্টেজিং মানে কি, স্টেজিং মানে হচ্ছে তার এক্সটেন্ট কতটুকু সেটার উপর ভিত্তি করে, মানে স্টেজিংটা হচ্ছে ক্লিনিক্যাল আর গ্রেডিংটা হচ্ছে হিস্টোলজিক্যাল। যাই হোক, আরেকটা হচ্ছে ডিগ্রি অফ মিউসিন সিক্রেশন, মিউসিনাস টিউমার গুলোর প্রগনোসিস খারাপ হয়। আরেকটা দেখেন প্রেজেন্স অফ সিগনেট সেল, সিগনেট সেল কথাটা যেখানেই পাবেন আপনি ধরে নেবেন সেটার প্রগনোসিস কিন্তু খারাপ। আচ্ছা, তারপরে ইনভেশন যদি হয়, স্বাভাবিক যে কোনো দিকে ইনভেশন হতে পারে। দেন হচ্ছে যে যদি ইনফিল্ট্রেটিভ একটা মার্জিন থাকে, এইসব ক্ষেত্রে সাধারণত প্রগনোসিসটা খারাপ হয়। আচ্ছা, আর ওভারঅল যদি আমরা প্রগনোসিস চিন্তা করি, 5 ইয়ার সার্ভাইভাল সেটা সাধারণত 58% মতো থাকে। আচ্ছা, এবার দেখেন এই দুইটা টপিক কি আমরা এখান থেকে আর পড়বো? আমাদের কার্সিনোমা কোলন কিন্তু শেষ মোটামুটি, আর এর বাইরে কিছু একটা আসে না। কার্সিনোমা কোলন হচ্ছে কার্সিনোমা রেকটামটা বেশি ইম্পর্টেন্ট, আমরা রেকটামের ক্লাসে বলে দিব। হ্যাঁ, লার্জ ইন্টেস্টাইনের ওই অংশটা বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। আচ্ছা, এখন দেখেন জিস্ট কার্সিনয়েড, এই দুইটা আমরা পড়বো না। কেন পড়বো না আপনারা সবাই জানেন, জিস্ট কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি 2 জায়গায়, কার্সিনয়েডও আমরা অলরেডি 2 জায়গায় পড়ে আসছি। এখানে দাগায় রাখলাম কেন, কারণ টপিকটা ইম্পর্টেন্ট, কিন্তু আমরা অলরেডি এটা পড়ে ফেলছি, সো এখানে আমরা আর পড়বো না। ইনফেক্টিভ কোলাইটিস, এটার মধ্যে থেকে আপনারা জাস্ট নামগুলা, অর্গানিজমের নামগুলা পড়বেন। এটা অনেক সময় আপনাদের এফসিপিএস পার্ট 1 যে পেপার 3 যেখানে আমরা মাইক্রোবায়োলজি পড়ি ওইখানে লাগতে পারে। এর বেশি কিছু আপনাদের বর্ণনা এখানে পড়ার একদমই দরকার নাই। ওকে, সো এগুলো আমরা স্কিপ করে যাই, জাস্ট অর্গানিজমের নামগুলা। স্পেশালি এই যে যেটা আপনাদের গত ক্লাসে আমি স্মল ইন্টেস্টাইনের সময় বলে দিছিলাম, যে ইন্টেস্টাইনাল ইনফেকশন অ্যাসোসিয়েটেড উইথ পেশেন্টস ইন এইডস, এইডস পেশেন্টের স্পেশালি ভাইরাল এবং হচ্ছে ফাঙ্গাল, এই দুটো আমরা বেশি করে মনে রাখবো। আচ্ছা, ড্রাগস দ্যাট মে রেজাল্ট ইন কোলাইটিস, এটা আপনারা রিডিং দিবেন, খুব একটা দরকার নাই। আচ্ছা, ডাইভার্টিকুলার ডিজিজটা আমি একটু বলি। এটা আপনারা প্রায়ই দেখবেন যে আপনাদের বিভিন্ন পেশেন্টের ডিফারেন্সিয়াল থাকবে ডাইভার্টিকুলাইটিস। হ্যাঁ, এখন এই ডাইভার্টিকুলাইটিস জিনিসটা কি এটা কিন্তু আমাদের খুব ভালো আইডিয়া থাকে না।
ঠিক আছে? বিশেষ করে লেফট সাইডের কোলনে একটা বয়স্ক পেশেন্টের যখন দেখবেন যে লেফট সাইডের কোলনে কোনো একটা লেফট সাইডে আমরা যদি কোনো লেফট আইলিয়াক ফসা মাস পাই বা লেফট সাইডে যদি কোনো পেইন পাই, আমাদের কিন্তু প্রথম ডায়াগনোসিস চিন্তা করতে হয় পেশেন্টের ডাইভার্টিকুলার ডিজিজ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে ডাইভার্টিকুলার ডিজিজ লেফটে কেন? ডাইভার্টিকুলাম বলতে আপনারা একটা জিনিসই চেনেন, সেটা হচ্ছে মানে কমনলি আমরা যেটা চিনি আরকি, সেটা হচ্ছে মিকেলস ডাইভার্টিকুলাম। গত ক্লাসে যেটা নিয়ে আমরা আলোচনা করছি। গত ক্লাস না, আরেকটা ক্লাস আগে বোধহয়। মিকেলস ডাইভার্টিকুলাম। এটা আমরা চিনি। এটা ছিল কি একটা ট্রু ডাইভার্টিকুলাম, তাই না? আচ্ছা, যেটার মধ্যে আমাদের বাওয়েলের সবগুলা লেয়ারই প্রেজেন্ট থাকে। এটা একটা কনজেনিটাল ডাইভার্টিকুলাম। এখন আমরা এই চ্যাপ্টারে মেইনলি যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাকুয়ার্ড ডাইভার্টিকুলাম, যেখানে সাধারণত কোনো মাস্কুলারিস লেয়ার থাকে না। তাহলে থাকেটা কি? আচ্ছা, এইটা মোস্ট কমনলি কোথায় হয় বললাম? সিগময়েড কোলন বা লেফট কোলনে, হ্যাঁ? আচ্ছা, এটা এখন কেন হয় আমি যদি বলতে যাই, দেখেন একটা ছবি আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, সিগময়েড কোলনের যে ওয়ালটা থাকে, ওয়ালের যদি আমরা মাসেলের যে অ্যাটাচমেন্টটা বা মাসেলের যে আহ, গঠনটা, ওই জায়গায় দেখা যায় কি কোলাজেনের একটা ডিফেক্ট বা কোলাজেনের মানে কয়েকটা যদি আমরা এটিওলজি চিন্তা করে দেখেন, অল্টার্ড কোলাজেন স্ট্রাকচার থাকতে পারে, এইজিং প্রসেস থাকতে পারে, হ্যাঁ, ডিসঅর্ডার্ড মটিলিটি থাকতে পারে এবং ইনক্রিজড ইন্ট্রালুমিনাল প্রেসার থাকে। এখন সিগময়েড কোলনের যে অ্যাটাচমেন্টটা সেটা একটু ন্যারো থাকে। এমনিতেই সিগময়েড কোলনে দেখবেন ভলভুলাস হওয়ার চান্সটা অনেক বেশি, কারণ তার অ্যাটাচমেন্ট, তার যে মেজোকোলনটা, সেটা অ্যাটাচমেন্ট একটু ন্যারো। তো ন্যারো অ্যাটাচমেন্টের কারণে দেখা যায় কি এটা প্যাচ খেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দ্যাট মিনস সবসময় এই জায়গায় প্রেশারটা অন্যান্য জায়গার তুলনায় বেশি থাকে। সো তার ক্ষেত্রে আবার সিগময়েড কোলনের যে সার্কুলার মাসেল লেয়ার গুলো আছে, সেখানে দেখা যায় কি যে ব্লাড ভেসেল যখন ঢুকে কোনো একটা মাসেল লেয়ারের ভিতরে, ব্লাড ভেসেল গুলো যখন পেনিট্রেট করে, সেই জায়গায় দেখা যায় কি একটা ওপেনিং এর মতো ক্রিয়েট হয়ে যায়, মানে একটা উইকনেস পায়, যেই উইকনেস দিয়ে বাওয়েলের একটা অংশ বাইরে বের হয়ে আসতে পারে। রেকটামের ক্ষেত্রে দেখা যায় মাসেল কোডটা খুব কমপ্লিট, লুমেনটা ওয়াইডার, এই কারণে রেকটাম খুব একটা এফেক্টেড হয় না। ঠিক আছে, মানে আমাদের মেইন বাওয়েলের যে খাবারের যে লোডটা, সেটা যায় কোথায়? সেটা যায় হচ্ছে সিগময়েড কোলন এবং রেকটামের উপরে, হ্যাঁ। কিন্তু দেখা যায় সিগময়েড কোলন খুব একটা এফেক্টেড হয় না কেন? কারণ তার ওয়ালটা সুগঠিত, কমপ্লিট মাস্কুলার কোড থাকে, ওয়াইডার লুমেন থাকে। সো সে বেশি বেশি খাবার অ্যাকোমোডেট করতে পারে। কিন্তু সিগময়েড কোলন যেটা, তার ক্ষেত্রে দেখা যায় যে ভিতরে সার্কুলার মাসেল গুলাতে পুরাটুকু জায়গায় সুগঠিত না। যেসব জায়গায় ব্লাড ভেসেল গুলা পেনেট্রেট করে, সেই সব জায়গায় কোনো না কোনো ডিফেক্ট থাকে, যেই ডিফেক্ট গুলা দিয়ে হার্নিয়েশন হয়ে যায়, কাইন্ড অফ এরকম। এই যে দেখেন, ছোট্ট ছোট্ট করে কিছু একটা মিউকোজাল কোড, যেটা মেইনলি, হ্যাঁ, পুরা কোডটা কিন্তু যায় না, সামান্য একটু কোড বাইরের দিকে চলে আসে। এই যে বাইরের দিকে চলে আসে, এখানে দেখা যাচ্ছে, আশা করা যায়, এই যে বাইরের দিকে যে অংশগুলো চলে আসতেছে সেগুলোকে আমরা আউট পাউচিং বলি বা ডাইভার্টিকুলা বলি, হ্যাঁ। আচ্ছা, এখন এই ডাইভার্টিকুলার মানে যে ডিজিজটা, এই ডিজিজ কন্ডিশনের নাম হচ্ছে ডাইভার্টিকুলোসিস। মানে যে পেশেন্টের এরকম ডাইভার্টিকুলা অনেকগুলো আছে, তাকে আমরা বলবো ডাইভার্টিকুলোসিস। আর কোনো কারণে যদি এই ডাইভার্টিকুলার মধ্যে আবার ইনফ্ল্যামেশন হয় বা ইনফেক্টেড হয়ে যায়, সেটাকে আমরা বলবো কি ডাইভার্টিকুলাইটিস। এ দেখেন, এটা ইনফ্ল্যাম দেখানো হয়েছে, এটা নর্মাল। এই ছবিটা বেলিয়ান ল্যাবে খুব ভালোভাবে নাই, এই জন্য আমি আসলে এখান থেকে দেখালাম। তাহলে দেখেন, এই কন্ডিশনটাকে আমরা বলবো হচ্ছে ডাইভার্টিকুলাইটিস, যদি ডাইভার্টিকুলার ডিজিজে কোনো একটা কমপ্লিকেশন হয়, যেটাকে আমরা বলছি ইনফ্লামেশন বা ইনফেকশন, ডাইভার্টিকুলাইটিস। এখন দেখেন আর কি কি কমপ্লিকেশন হতে পারে। ওই জায়গাটা অ্যাবসেস হতে পারে, অ্যাবসেস হয়ে সেটা বার্স্ট করে পেশেন্টের পেরিটোনাইটিস ডেভেলপ করতে পারে। অনেক সময় দেখা যায় ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয় ডায়াবেটিকুলাইটিসের জন্য, হেমোরেজ হতে পারে, ফিস্চুলা হতে পারে। পেশেন্ট আপনার কাছে কিভাবে আসবে? পেশেন্ট আপনার কাছে অবস্ট্রাকশন টাইপ ফিচার নিয়ে আসবে, যেমন তার একটা অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকবে, একটা হেভিনেস থাকবে লোয়ার অ্যাবডোমেনে, হ্যাঁ। আচ্ছা, আর অনেক সময় পেশেন্টের ডায়রিয়া বা কনস্টিপেশন থাকতে পারে। আর যেহেতু এটা লেফট সাইডে, সো লেফট লোয়ার অ্যাবডোমেনটা একটু টেন্ডার থাকবে। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই পেশেন্টের আপনি ম্যানেজমেন্টটা কিভাবে করবেন? ম্যানেজমেন্টে আমরা সাধারণত সার্জারি প্রেফার করি না। আমরা যেটা করি সেটা হচ্ছে পেশেন্টের ডায়েটারি মডিফিকেশনটা করি। সার্জারি আমরা কখন করব সেটারও আমি বলে দিব। আচ্ছা, সাধারণত আমরা ডায়েটারি মডিফিকেশন করি। স্পেশালি আমরা হাই ফাইবার ডায়েট ব্যবহার করি এবং বাক ফর্মিং যেসব ল্যাক্সেটিভ থাকে সেগুলো আমরা পেশেন্টকে অ্যাডভাইস করি। আচ্ছা, অনেক সময় অ্যান্টিস্পাজমোডিক দেই ব্যথাটা কমার জন্য, আর অ্যান্টিবায়োটিক দেই, সাথে বাওয়েল রেস্ট। এই জিনিসগুলো আমরা মেনটেন করি। কখন অপারেটিভ আমরা করব? যদি এমন হয় যে ডাইভার্টিকুলাইটিস থেকে আরো গ্রেভ কোনো কন্ডিশন ডেভেলপ করে গেল, যেমন ধরেন পেশেন্টের অ্যাবসেস যদি হয়ে যায়, সেটা কিন্তু আমাদের ড্রেন করতে হবে। আবার পেশেন্টের যদি জেনারেলাইজড পেরিটোনাইটিস ডেভেলপ করে, আমাদের করতে হবে। পেশেন্টের যদি সিমটোমেটিক থাকে কিন্তু তার যদি নর্মাল যে মেডিকেল ট্রিটমেন্টগুলো থাকে সেগুলোতে যদি তার কাজ না করে, এইসব ক্ষেত্রে আমরা সাধারণত
অপারেটিভ প্রসিডিওরে যাব। এখানে দেখেন এই ছবিটা কিন্তু সুন্দর। এই ছবিতে দেখেন আমরা একটু আগে ছবিটাতে দেখাইছিলাম কি বাইরের দিকে যে আউটপাউচিং গুলা, ভিতরের দিকে চেহারাটা আমরা দেখি নাই। ভিতরের দিকে চেহারাটা যদি আমরা দেখি দেখেন এরকম কাইন্ড অফ, হ্যাঁ, এই যে এই যে এই জায়গাগুলো, এগুলোর অংশ কিন্তু বাইরে বের হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডাইভার্টিকুলাইটিস। ওকে, আচ্ছা। তো প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট এটা আপনারা একটু পড়ে নিন। হার্টম্যানস প্রসিডিওর এটা আর কিছুই না, এটা জাস্ট হচ্ছে একটা ইমার্জেন্সি সেটিং এ অবস্ট্রাকশনটা রিলিফ করার জন্য একটা স্টোমা করে দেওয়া। ডিটেলস লাগবে না আপাতত, হ্যাঁ। আচ্ছা, ভাস্কুলার ডিজিজ গুলো আপনারা দুই একটা নাম দেখে নিন, যেমন এনজিওডিসপ্লাসিয়া। আমরা বেসিক্যালি লার্জ ইন্টেস্টাইনের মেজরিটি যে ইম্পর্টেন্ট পোর্শনটা সেটা কিন্তু অলরেডি পড়ে ফেলছি। আমাদের আজকের ক্লাসে আজকের মেইন পড়া হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, আমরা ওখানেই চলে যাব। আচ্ছা, সামারি বক্স 77.13, এখানে আপনারা দেখেন ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট লোয়ার জিআইটি ব্লিডিং। আমরা আপার জিআইটি ব্লিডিং এর কথা কিন্তু পড়ে থাকি। লোয়ার জিআইটি ব্লিডিং নিয়ে যদি কোনো একটা পেশেন্ট আপনার কাছে আসে, আপনি কিভাবে ম্যানেজ করবেন? এটা 5th ইয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, হ্যাঁ। আপার জিআইটি বা লোয়ার জিআইটি ম্যানেজমেন্ট। প্রথম কথা হচ্ছে আপনি পেশেন্টের একটা ভালো হিস্ট্রি নেবেন। হিস্ট্রিটা এরকম হবে যে আপনি ব্লাডের কতদিন ধরে যায় সেটা জিজ্ঞেস করলেন। পেশেন্টের অবশ্যই আপনি একটা ফ্যামিলি হিস্ট্রি নেবেন, যেহেতু এটার সাথে ম্যালিগন্যান্সি অ্যাসোসিয়েটেড, হ্যাঁ। আরেকটা যেটা আপনি জিজ্ঞেস করবেন সেটা হচ্ছে ব্লাডের কালার, খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ব্লাডটা কি একদম ফ্রেশ রেড কালারের, নাকি অল্টার্ড কালারের, নাকি ব্ল্যাক, হ্যাঁ। আর সাধারণত আমরা জানি যে আপার জিআইটি ব্লিডিং যদি আমরা চিন্তা করি সেটা কিন্তু একদম ব্ল্যাকিশ হয়ে যাবে বা অল্টার্ড কালার হয়ে যাবে। আর যদি এটা একদম ফ্রেশ লোয়ার জিআইটি ব্লিডিং হয় তাহলে আমরা কিন্তু সাধারণত একটু মানে ভালো কন্ডিশন চিন্তা করি, লাইক হেমোরয়েড টাইপ, ভালো বলতে ম্যালিগনেন্ট না, এরকম কন্ডিশন আর কি, হ্যাঁ। আচ্ছা, তো এই জিনিসগুলো আপনি নিলেন, হিস্ট্রি নিলেন। দেন প্রথম কাজ যেটা, সেটা এখানে কিন্তু শুধু শর্টকাটে দেওয়া। আপনার প্রথম কাজটা হবে হচ্ছে পেশেন্টের আপনি আগে ইনিশিয়াল ম্যানেজমেন্ট বা হচ্ছে রিসাসিটেশনটা করবেন। কারণ কি, যার হেমোরেজ হচ্ছে সেই পেশেন্ট কিন্তু আপনার কাছে শক নিয়ে আসতে পারে। এটা একটা অ্যাকিউট কন্ডিশন, হেমোরেজিক বা হাইপোভলিমিক শক নিয়ে আসতে পারে। তো আপনার প্রথম কাজ হবে হচ্ছে পেশেন্টের রিসাসিটেশন করা। সেটা হচ্ছে আপনি আইভি ফ্লুইড দিবেন, ব্লাড লাগলে ব্লাড দিবেন, ক্রস ম্যাচিং এর জন্য পাঠাবেন, এইসব জিনিসপাতি করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা এরপরে আপনি ম্যানেজমেন্ট প্রপারে গিয়ে কি করবেন? প্রথম কথা হচ্ছে যে আপনি পেশেন্টের হিস্ট্রি নিলেন, ইনিশিয়াল ম্যানেজমেন্টটা করার পরে আপনি পেশেন্টকে একটা সিটি অ্যাঞ্জিওগ্রাম করবেন এবং এম্বোলাইজেশন, যেই ভেসেলটা থেকে ব্লিডিং হচ্ছে সেটাকে আপনি এম্বোলাইজেশন করে দিয়ে আসলেন। আচ্ছা, দেন হচ্ছে যে আপনি ব্লিডিংটা ট্রিট করার পরে পেশেন্টের একটা কোলোনোস্কোপি করে দেখবেন কোন জায়গায় সমস্যা, ঠিক আছে? আচ্ছা, তারপর যদি ব্লিডিং তারপরও হয়, আপনি কোলোনোস্কোপি করে দেখলেন, আপনি এম্বোলাইজেশন করলেন, তারপরও যদি ব্লিডিং হয় তাহলে আমরা থেরাপিউটিক এন্ডোস্কোপি বা লাগলে সার্জারি চিন্তা করব, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে যদি পেশেন্টের অ্যাক্টিভ একটা ব্লিডিং থাকে এবং হাইপোভলিমিক শকের ফিচার থাকে। আর পেশেন্টের যদি এরকম ফিচার না থাকে আমরা কি করব? সেই ক্ষেত্রে যদি পেশেন্টের সিগনিফিক্যান্ট ব্লিডিং থাকে তাহলে আমরা অবশ্যই আগের মতোই কোলোনোস্কোপি করব বা ইসোফেগো গ্যাস্ট্রোডুওডেনোস্কোপি করব, ব্লাডের ন্যাচারের উপর ভিত্তি করে, ঠিক আছে? সিটি অ্যাঞ্জিওগ্রাম করব, নিউক্লিয়ার মেডিসিন স্ক্যানিং, এগুলা করে আমরা কজটা খুঁজে বের করার চেষ্টা করব। আর মাইনর ব্লিডিং হইলে আমরা কিছু ওপিডি ইনভেস্টিগেশন করব, আর হচ্ছে কিছু ট্রানএক্সামিক অ্যাসিড বা এই টাইপ কিছু ড্রাগ দিব। আমাদের মেইন কাজটা হবে হচ্ছে কজটা খুঁজে বের করা। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে যেই ধরনের পেশেন্টই হোক না কেন, আমরা অবশ্যই তাকে, তার সে যদি অ্যান্টিকোয়াগুলেন্ট কিছু পেয়ে থাকে, লাইক কি অ্যাসপিরিন বা হচ্ছে ক্লোপিডোগ্রেল, এগুলো যদি সে পেয়ে থাকে তাহলে আমরা কি করব? তাহলে হচ্ছে আমরা সেগুলোকে অবশ্যই স্টপ করব, কারণ সেগুলো কিন্তু ব্লিডিংটা টেন্ডেন্সি আরো বাড়াবে। আর যেটা বললাম যে আমরা অবশ্যই ব্লাড গ্রুপিং এবং ক্রস ম্যাচিং করে রাখবো, যেন প্রয়োজন অনুসারে আমরা ব্লাড ট্রান্সফিউশন করতে পারি। ওকে, আচ্ছা। এখন আমরা আসি হচ্ছে ভলভুলাস, তবে আমরা এটা এই চ্যাপ্টারে পড়বো না, আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের যে মেইন ইম্পর্টেন্ট টপিক, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। ওকে, তাহলে আমরা আধা মিনিট একটু পজ দেই, আমি একটু চেক করে নিই আপনারা দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা, তখন আসলে চেক করা হয় নাই। ওকে, হোপফুলি দেখা এবং শুনতে পাওয়া যাচ্ছে। ওকে, তাহলে আমরা চলে আসি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন জিনিসটা কি? আমরা কিন্তু এর আগে মানে এমন কিছু অবস্ট্রাকশনের ফিচার পড়ছিলাম যেগুলাতে কোনো মেকানিক্যাল অবস্ট্রাকশন থাকে না, জাস্ট ফাংশনাল কোনো কারণে অবস্ট্রাকশন থাকে। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কোনো একটা মেকানিক্যাল অবস্ট্রাকশন থাকবে। দ্যাট মিনস এটা ধরেন আপনার বাওয়েল লুমেন
দূরে এমন কিছু একটা আছে যেটার জন্য ফুডটা পাস করতে পারতেছে না, ঠিক আছে, এরকম কিছু একটা আছে। ওকে, তাহলে এখন এই জিনিসটাকে আমরা বলতেছি মেকানিক্যাল অবস্ট্রাকশন। এখন আমাকে কেউ বলতে পারেন যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট কমন কজটা কি? একটু বলেন তো দেখি, মোস্ট কমন কোন কারণে হয়? এটা আমি জানি অ্যান্সার ভ্যারি করতে পারে, কারণ এটা আমাদের সবার জানা নাও থাকতে পারে, ঠিক আছে? আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে মোস্ট কমন কজ অফ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন এটা কি হবে? আচ্ছা, এখন এই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি আগের মতোই। একটা হচ্ছে ডায়নামিক, আরেকটা হচ্ছে অ্যাডাইনামিক। ডায়নামিক মানে কি? ডায়নামিক মানে হচ্ছে পেশেন্টের পেরিস্টালসিসটা অক্ষত থাকবে, আর অ্যাডাইনামিক মানে কি? পেশেন্টের পেরিস্টালসিসটা থাকবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। এখন ডায়নামিকে পেরিস্টালসিসটা আছে, সাধারণত দেখা যায় কি মোস্ট অফ দ্য অবস্ট্রাকশনে কিন্তু শুরুতে ডায়নামিক থাকে। দ্যাট মিনস পেশেন্টের বাওয়েল লুপে যদি কোনো একটা মেকানিক্যাল অবস্ট্রাকশন থাকে, বাওয়েল কি করে? বাওয়েল কন্টিনিউয়াসলি কিন্তু পেরিস্টালটিক মুভমেন্ট করে। সে যেটা চেষ্টা করে সেটা হচ্ছে ধাক্কা দিয়ে ওই অবস্ট্রাকশনটাকে দূরে সরায় দেওয়ার, যেন সে ফুডটাকে পাস করতে পারে, ঠিক আছে? এটাই তার টেন্ডেন্সি থাকে। তো এই টেন্ডেন্সির জন্য তার কি হয়? পেরিস্টালটিক মুভমেন্টটা আরো বেড়ে যায়। স্বাভাবিক, যেহেতু সে একটা বাধাকে অতিক্রম করতে যাচ্ছে, তার আরো বেশি ফোর্স দেওয়া লাগে। সো সেটা হয়ে যায় ডায়নামিক, মানে পেরিস্টালসিস থাকে। এবং এই যে দেখেন ডিস্টাল একটা বাধা, এটাকে সে অতিক্রম করার জন্য জোরে জোরে ফোর্স দিচ্ছে বা হচ্ছে বেশি বেশি পেরিস্টালসিস মুভমেন্ট করছে। তার মানে কি হবে? পেশেন্টের একটা ক্রাম্পিং অ্যাবডোমিনাল পেইন হবে, যেই পেইনটা এই পেরিস্টালসিসের সাথে রিলেটেড থাকবে, ঠিক আছে? আবার ধরেন এই যে ফুডটা দূরে গিয়ে অবস্ট্রাকশন হয়ে গেল, দ্যাট মিনস হচ্ছে পেশেন্ট ফুডটা কিন্তু ডিস্টালে পাঠাতে পারছে না, তাই না? ফুডটা আটকা পড়ে যাচ্ছে। তাহলে পেশেন্টের কি হবে? তাহলে পেশেন্টের হচ্ছে কনস্টিপেশন ডেভেলপ করবে, খাবারটা বের হতে পারছে না। আচ্ছা, আরেকটা যেটা, যে খাবার যদি উপরের দিকে আটকা পড়ে থাকে, পেশেন্ট যদি আরো খেতে যায়, তার কিন্তু একটা ভমিটিং টেন্ডেন্সি হবে। এটা সাধারণত কখন হয়? যদি পেশেন্টের স্মল বাওয়েল অবস্ট্রাকশন থাকে। এবং ধরেন এই যে সে অবস্ট্রাকশনটাকে অতিক্রম করতে পারছে না, তাহলে অবস্ট্রাকশনের দূরবর্তী যে বাওয়েল লুপটা থাকে, সেখান দিয়ে কিন্তু আলটিমেটলি কোনো খাবার যায় না। তো ইনিশিয়ালি সে ডিস্টাল বাওয়েলটা নর্মাল থাকে, কিন্তু অনেক দিন থাকতে থাকতে সেটা আস্তে আস্তে করে একদম কলাপস হয়ে যায়, সেখানে কোনো আর পেরিস্টালসিস থাকেই না। আর প্রক্সিমাল যে বাওয়েলটা, সেখানে কিন্তু ইনিশিয়ালি অনেক বেশি পেরিস্টালসিস থাকে। এক পর্যায়ে সে কি হয়? সে ক্লান্ত হয়ে যায়। তখন কি হয়? তখন এখানে যে খাবারগুলা থাকে সেগুলা পড়ে থাকে, সেগুলা কোথাও যেতে পারে না। সেগুলা ফার্মেন্টেশন হয়ে তখন কি বের হয়? গ্যাস বের হয়। সেগুলা থেকে আরো কিছু হয়, খাবার যেহেতু আছে সেখানে কিন্তু আমাদের জিআইটি বিভিন্ন সিক্রেশন হয়। দ্যাট মিনস সেখানে কিছু ফ্লুইড জমে। তো ফ্লুইড আর গ্যাস জমে এই জায়গাটা, যেখানে কোনো মুভমেন্ট নাই, সেই জায়গাটা কি হয়? ডিস্টেন্ডেড হয়ে যায়। দ্যাট মিনস আমাদের কোনো একটা অবস্ট্রাকশন থাকলে তার প্রক্সিমাল অংশটা আলটিমেটলি কি হবে? ডিস্টেন্ডেড হয়ে যাবে। আর ডিস্টাল যে পোর্শনটা, এটা যদি প্রক্সিমাল বলি, এটা যদি ডিস্টাল বলি, ডিস্টাল যে পোর্শনটা সেটা ইনিশিয়ালি নর্মাল থাকবে, বাট পরবর্তীতে সেটা কি হবে? সেটা অ্যাডাইনামিক হয়ে যাবে, সেটা প্যারালাইজড হয়ে যাবে, সেটাতে কলাপসড করে যাবে। এই হচ্ছে আমাদের মেইন জিনিসটা, হ্যাঁ? এবার আমরা যদি বলি, আচ্ছা, একজন খুব সুন্দর অ্যান্সার করেছেন, ব্যান্ডস অ্যান্ড অ্যাডহেশন। এক্স্যাক্টলি, আমাদের ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের মোস্ট কমন কজ হচ্ছে ব্যান্ডস অ্যান্ড অ্যাডহেশন। আমরা যদি ছবিটা দেখি, দেখেন সুন্দর করে দেওয়া আছে, 40% রিজনই হচ্ছে অ্যাডহেশন। আচ্ছা, এখন দেখেন ডায়নামিক অ্যাডাইনামিক অলরেডি আমরা বলে ফেললাম। আর কি কি কজ আছে? ডায়নামিকের কজগুলাকে আমরা সুন্দরভাবে তিনটা ভাগ করে পড়বো। আচ্ছা, এই সামারি বক্সটা ফিফথ ইয়ারের একটা পেইড কোশ্চেন, এবং হচ্ছে এটা আপনাদের প্রফ বা যে কোনো রিটেন এক্সামে এই কোশ্চেনটা আসে, ঠিক আছে? আচ্ছা, দেখেন এখন কজেস অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন যদি আমরা চিন্তা করি, ডায়নামিকের মধ্যে আমরা তিন ভাগে ভাগ করছি। ইন্ট্রালুমিনাল মানে কি? লুমেনের ভিতরে। লুমেনের ভিতরে কি হইতে পারে? ফরেন বডি থাকতে পারে। অনেক সময় ফিকাল ম্যাটেরিয়াল গুলো ইন্সপিসেটেড হয়ে সেগুলো দেখা যায় শক্ত হয়ে যাচ্ছে, সেগুলো দিয়ে অবস্ট্রাকশন হতে পারে। যেমন আমরা বলি কি, ওই যে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় আর কি, ওরকম মানে কোন একটা ফিকাল ম্যাটার জমা হয়ে গেল, এরকম টাইপ কিছু। আচ্ছা, তারপর ধরেন বেজোয়ার্স। বেজোয়ার্স জিনিসটা হচ্ছে অ্যাবনর্মাল কিছু পার্টিকেল, লাইক হচ্ছে দুইটা ভাগে আমরা বেজোয়ারকে ভাগ করি। একটা হচ্ছে ট্রাইকো বেজোয়ার। অনেক পেশেন্টের কিছু খারাপ ফুড হ্যাবিট থাকে, যেমন হচ্ছে এটাকে আমরা প্লিকা বলি সম্ভবত, হ্যাঁ? যে সে যা পায় উল্টাপাল্টা খায়, সে বালি খায়, সে চুল খায়, এরকম। তো এই চুল টাইপের জিনিসপাতি যখন জমে যায়, সেটাকে আমরা বলি হচ্ছে ট্রাইকো বেজোয়ার। আর এই যে ফুড টাইপের, লাইক আঁশ টাইপের জিনিস, শাকসবজি, লতাপাতা, এই টাইপ যেগুলো হজম হয় না, সেলুলোজ টাইপ, হ্যাঁ, এইগুলা যদি জমে যায়, সেটাকে আমরা বলি হচ্ছে ফাইটোবেজোয়ার্স। গলস্টোন আইলিয়াস অলরেডি আমরা জানি, এটা আর আমরা বলছি না। আচ্ছা, ইন্ট্রামিউরাল মানে কি? ওয়ালে।
এই এতক্ষণ যেগুলো বললাম এগুলো ছিল হচ্ছে ইন্ট্রালুমিনাল, দ্যাট মিনস লুমেনের ভিতরের ঘটনা। এখন যেটা আমরা বলবো সেটা হচ্ছে লুমেনের ওয়ালের ঘটনা। লুমেনের ওয়ালের ঘটনা এটা আপনারা যে মোস্ট কমন কজটা বললেন ব্যান্ডস অ্যান্ড অ্যাডহেশন, সরি এটা হচ্ছে আপনাদের, সরি এটা হচ্ছে মোস্ট কমন যেটা, সেটা হচ্ছে স্ট্রিকচার। দ্যাট মিনস ওয়ালের ভিতরে কোনো কারণে যদি স্ট্রিকচার হয়ে যায়। ম্যালিগনেন্সি, ম্যালিগনেন্সিটাও অ্যারাইজ করে ওয়াল থেকে, দুই পাশে এরকম করে ম্যালিগনেন্সি হয়ে গেলে খাবার যেতে পারে না। ইন্টারসাসেপশন, ইন্টারসাসেপশন মানে কি একটা লুমেন যদি আরেকটা লুমেনের ভিতর ঢুকে যায়, একটু পরে দেখাই দিব এটা। ভলভিউলাসটা মানে কি গাটের যদি কোনো একটা অ্যাবনর্মাল রোটেশন হয়, একটু পরে এই দুটো আমি ডিটেলস বলবো, হ্যাঁ। আচ্ছা, আর এক্সট্রামিউরাল মানে কি ওয়ালের বাইরে। ওয়ালের বাইরে কি হইতে পারে, আরেকটা লুপের সাথে ওয়ালের সাথে একটার সাথে আরেকটা লেগে গিয়ে ব্যান্ডস এন্ড অ্যাডহেশন হইতে পারে। এই যে ওয়ালটা অন্য কোনো অরিফিস দিয়ে বের হয়ে হার্নিয়েশন হয়ে যেতে পারে। এগুলো হচ্ছে এক্সট্রা লুমিনাল বা এক্সট্রা মিউরাল কজ। আর অ্যাডানামিক গুলো আপনারা জানেন, এটা আমি নতুন করে বলছি না। প্যাথোফিজিওলজি অলরেডি কিন্তু আমি বলে ফেলছি, ঠিক আছে, এটা নতুন করে আমার বলার কিছু নেই। একটু আগে যে জিনিসগুলো আমি এক্সপ্লেইন করলাম ওইটাই জাস্ট এখানে মানে বইয়ের ভাষায় লেখা। ওকে। আচ্ছা, এখন স্ট্র্যাঙ্গুলেশন জিনিসটা ইম্পর্টেন্ট। আমরা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কথা যদি চিন্তা করি, ওই যে আমরা বললাম প্রক্সিমাল পোর্শনটা বিশেষ করে, এটা যদি দীর্ঘদিন এরকম থাকে আস্তে আস্তে দেখা যায় কি যে এখানে ব্লাড সাপ্লাইটা একসময় বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে ওই জায়গাটায় আস্তে আস্তে করে যে বাওয়েল লুপ গুলা থাকে সেগুলাতে স্ট্র্যাঙ্গুলেশন হয়ে যায়, সেগুলো পচা শুরু করে আর কি, সোজা কথায়, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন এই যে কজেস অফ স্ট্র্যাঙ্গুলেশন এটা কি জন্য হইতে পারে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলি, এই চ্যাপ্টারে প্রত্যেকটা টপিক একটু হ্যাফাজার্ড পাবেন। দ্যাট মিনস আমরা এখানে কজগুলার সম্পর্কে একটু জানবো, পরে গিয়ে আমরা সেগুলোর ক্লিনিক্যাল ফিচার জানবো, আবার পরে গিয়ে আমরা সেগুলোর ট্রিটমেন্ট জানবো, মানে সবগুলো একসাথে নাই। ধরেন এই জায়গাটা আপনি ইন্টারসাসেপশন কি জিনিস, প্যাথোফিজিওলজি কি, কজ কি, এগুলো জানবেন। ভলভিউলাস কি জিনিস, কজ কি জানবেন, কিন্তু সেটার মানে ক্লিনিক্যাল ফিচার কি, সেটার ইনভেস্টিগেশন কি, সেগুলো আপনারা পরে জানবেন আবার, এরকম আর কি, হ্যাঁ। তো ওইভাবেই আমরা ওই সিকোয়েন্স মেনটেন করি পড়ি, না হলে আবার আমাদের কোনো কোনো টপিক স্কিপ হয়ে যেতে পারে, এটা একটা ঝামেলা, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখেন কজেস অফ স্ট্র্যাঙ্গুলেশন কি কি হতে পারে। একটা হচ্ছে যে যদি কোনো একটা হার্নিয়াল অরিফিসে যায়, তাহলে দেখা যায় কি হার্নিয়াল অরিফিস মানে কি একটা অ্যাবনর্মাল ওপেনিং দিয়ে কোনো একটা অর্গান বা পার্ট অফ অর্গান চলে গেল। ওই অ্যাবনর্মাল ওপেনিংটা তো ন্যারো হয় সাধারণত, তো ওখানে একটা প্রেশার ক্রিয়েট হয়। আরেকটা হচ্ছে ব্যান্ডস অ্যান্ড অ্যাডিশন, এটাও একটা প্রেশার ক্রিয়েট করে। আরেকটা কি দেখেন, ওই যে ভলভিউলাস যেটা আমরা বললাম যে বাউল যদি লুপটা প্যাচ খেয়ে যায়, প্যাচ খেয়ে গেলে স্বাভাবিক সেখানে কিন্তু ব্লাড সাপ্লাইটা কমে যাবে। ইন্টারসাসেপশনেও দেখা যায় যেহেতু একটা ওয়ালের ভিতরে আরেকটা ওয়াল ঢুকে যাচ্ছে, তো একটা আরেকটার উপর চাপ প্রয়োগ করে, যেটার কারণে ব্লাড সাপ্লাই কমে যায়। যেটা আমরা চিনি না সেটা হচ্ছে ক্লোজড লুপ অবস্ট্রাকশন। এটা কি, এটা হচ্ছে যে অবস্ট্রাকশনটা যখন প্রক্সিমাল ডিস্টাল, আমরা এতক্ষণ বলছিলাম একটা অবস্ট্রাকশন থাকলে তার একটা প্রক্সিমাল সাইড থাকে, তার একটা ডিস্টাল সাইড থাকে। কিন্তু এমন যদি হয় যে দুই পাশ থেকে অবস্ট্রাকশন, যেমন এই ছবিটার মতো, ছবিটাতে দেখেন দুই পাশ থেকে অবস্ট্রাকশন যদি হয়ে যায়, তখন যে এরকম ঘটনা ক্রিয়েট হয় এটাকে আমরা বলি ক্লোজ লুপ অবস্ট্রাকশন। এটা কি জিনিস দেখেন, এখানে বলা হয়েছে যখন বাওয়েলটা অবস্ট্রাক্টেড থাকে বোথ প্রক্সিমাল এবং ডিস্টাল পয়েন্টে। এবং এখানে এটা একটা খুব ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে যে আমরা জানি যে আমাদের এই যে সিকাম যদি হয়, এটা যদি আইলিয়াম হয় এরকম, আইলিওসিকাল এখানে একটা ভালভ থাকে, তাই না। আচ্ছা, এই ভালভটা সাধারণত কোনো কাচের ভালভ থাকে না, এটা দেখা যায় কি যে এখান দিয়ে এমনিতেই ম্যাটার গুলো চলে আসতে পারে, এটার কোনো ভালভ মতো অ্যাকশন থাকে না। কিন্তু কোনো কোনো মানুষের 1/3 এই ভালভটা ইনট্যাক্ট থাকে বা হচ্ছে কম্পিটেন্ট থাকে। তো তাদের ক্ষেত্রে দেখা যায় কোনো কারণে যদি এই ভালভটা বেশি অ্যাক্টিভ হয়ে যায়, আইলিয়াম থেকে খাবারটা এখানে আসতে পারে না, দ্যাট মিনস এটা একটা অবস্ট্রাকশন। আবার ধরেন এই জায়গাতে তার কোনো একটা অবস্ট্রাকশন আছে প্রক্সিমাল বা হচ্ছে কোনো একটা ম্যালিগনেন্সি আছে সিকামে, তাদের ক্ষেত্রে দেখেন তাহলে ডিস্টাল, ডিস্টাল একটা অবস্ট্রাকশন হয়ে গেল, এটা প্রক্সিমাল এটা ডিস্টাল, হ্যাঁ। আচ্ছা, এই দুটো অবস্ট্রাকশন হয়ে গেল, তাই না। তখন এই মাঝখানের যে জায়গাটা এটা কিন্তু অনেক বেশি ডিস্টেন্ডেড হয়ে যাবে, এখানে কোনো খাবার কোনো মুভমেন্টই হবে না, এবং আলটিমেটলি এই জায়গাটা অনেক বেশি বেশি প্রেশার ক্রিয়েট হয়ে এখানে স্ট্র্যাঙ্গুলেশন ডেভেলপ করার একটা চান্স থাকে। ওকে, এটাই জাস্ট বলা হয়েছে এখানে। আচ্ছা, এগুলো লাগবে না, এগুলো অলরেডি মোটামুটি আলোচনা করে দিছি। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে অবস্ট্রাকশনের কজ গুলো সম্পর্কে একটু জানবো। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্যান্ডস এন্ড অ্যাডহেশন। আচ্ছা, এই ব্যান্ডস এন্ড অ্যাডহেশন, বিশেষ করে অ্যাডহেশন, এটার মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট কমন কজ কি কেউ বলতে পারেন? অ্যাডহেশন সবচেয়ে কমন, আমরা ব্যান্ডস এন্ড অ্যাডহেশন কোথায় পাই? মানে কোন ঘটনাটার জন্য অ্যাডহেশন হতে পারে বলেন তো। আপনাকে বলা হলো যে একটা পেশেন্টের আপনি ব্যান্ডস এন্ড অ্যাডহেশন সাসপেক্ট করতেছেন, আপনি পেশেন্টের একটা হিস্ট্রি নিতে হবে, আপনি পেশেন্টকে কি জিজ্ঞেস করবেন? একটু চিন্তা করে আমরা বলি।
ওকে, ভেরি গুড। প্রিভিয়াস বাওয়েল সার্জারি এটা হচ্ছে অ্যাডহেশনের মোস্ট কমন কজ, হ্যাঁ? সো পেশেন্টের যদি আমরা একটাও হিস্ট্রি নিতে হয়, আমরা পেশেন্টকে জিজ্ঞেস করব যে তার প্রিভিয়াসলি কোনো একটা অপারেশন হয়েছিল কিনা। কেন দেখেন? কারণ মোস্ট অফ দ্য কজই হচ্ছে আয়াট্রোজেনিক। স্পেশালি দেখেন অ্যাকিউট ইনফ্লামেশন। ধরেন আপনি কোনো একটা পেশেন্টের একটা জায়গায় অ্যানাস্টোমোসিস করে দিয়ে আসছেন। ওই অ্যানাস্টোমোসিস আপনি কিছু সুতা ব্যবহার করছেন না? ওই সুতাগুলা কিন্তু একটা ফরেন বডি এবং ওইটার সারফেসটা রাফ থাকে। সো স্বাভাবিক সেই জায়গাটা একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন ক্রিয়েট হয়। আবার ধরেন মানে এরিয়া গুলা যে আপনি ঠিক আছে আপনি একটা জায়গায় সেলাই করে দিয়ে আসছেন, কোনো কোনো জায়গায় এরিয়া থাকে। ট্রমা, একটা অপারেশনের সময় ট্রমা ইনিশিয়েট হয়, ইস্কেমিয়া হতে পারে কোনো প্রেশারের কারণে। আবার আপনি ফরেন বডি ব্যবহার করলেন যেমন সিল্ক, গজ, স্টার্চ, এগুলা ইনফেকশন যেমন এগুলা হচ্ছে আমাদের আমাদের আয়াট্রোজেনিক কজ আর কি। এর বাইরে কি কি হতে পারে? এর বাইরে ইনফেকশনের জন্য হতে পারে, ক্রস ডিজিজে হতে পারে, আর হচ্ছে রেডিয়েশন এন্টেরাইটিস। এখন এটা প্রিভেনশন করার মেইন কাজটা আমাদের। আমাদের বলতে আমরা অপারেটিভ প্রসিডিউরটা যদি একটু সুন্দরভাবে করি। যেমন ধরেন আমরা গুড সার্জিক্যাল টেকনিক ব্যবহার করব। এটা কিরকম হতে পারে? এটা হচ্ছে আমরা যখন কাভারিং অ্যানাস্টোমোসিস বা পেরিটোনিয়াল সারফেসটাকে কাভার করে দিব। ধরেন আপনি একটা অ্যানাস্টোমোসিস এরকম এরকম করে ফেললেন, এটা সুতাওয়ালা পোর্শন গুলা বাইরের দিকে। আপনি কি করবেন? আপনি এটাকে ভিতরের দিকে ঢুকায় দেওয়ার চেষ্টা করবেন যেন বাইরের সারফেসটা একটু স্মুথ থাকে। এভাবে গুড সার্জিক্যাল টেকনিক এটাকে আমরা বলতে পারি। আরেকটা হচ্ছে আপনি যখন ওই জায়গায় অনেক ক্লট বা ওখানে অনেক ডেব্রিজ বা হচ্ছে স্টার্চ, ট্যাল্ক এগুলো রেখে আসতেছেন, আপনি খুব ভালো করে পেরিটোনিয়াল ক্যাভিটিটাকে নরমাল স্যালাইন দিয়ে ওয়াশ করে আসবেন যেন ওই ডেব্রিজ বা যাই থাকে এক্সট্রা অংশগুলো সেগুলো বের হয়ে আসে। আর আরেকটা কমন ভুল যেটা আমরা করি, আমরা দেখা যায় কোথাও ব্লিডিং হলে গজ দিয়ে খুব ঘষা মাজা করি, হ্যাঁ? এটা আমরা করব না। আমাদেরকে কোনটা শেখানো হয়? গজ দিয়ে আমরা প্রেসার ক্রিয়েট করে করে ব্লাডটাকে মুছবো। কখনোই আমরা সেখানে কিন্তু টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট করে সেটার মধ্যে কখনোই আমরা ঘষাঘষি করবো না, আড়াআড়ি মুভমেন্ট করবো না, চাপ দিয়ে ব্লাডটাকে মোছার চেষ্টা করবো এবং যত কম এটা করা যায়। ওকে, আচ্ছা, এই কয়েকটা জিনিস আমরা করি সাধারণত অ্যাডহেশনটাকে প্রিভেন্ট করতে পারি। আর ব্যান্ডস এর ক্ষেত্রে আমরা কনজেনিটাল এবং কনজেনিটাল কিছু ব্যান্ড আমরা চিনি, যেমন ওই যে অবলিটারেটেড ভাইটাল ইন্টেস্টাইনাল ডাক্ট, এটা অনেক সময় ব্যান্ডস হিসেবে কাজ করে। জাস্ট নামগুলো একটু জেনে রাখেন। অনেক সময় গ্রেটার ওমেন্টাম একটা ব্যান্ড তৈরি করে, বা হচ্ছে যে একটা অ্যাবডোমিনাল সার্জারির পরে অনেক সময় ইনফ্লামেশন হয়ে একটা ব্যান্ড তৈরি হয়, এই জিনিসগুলা। আচ্ছা, ইন্টারসাসেপশন জিনিসটা কি? এটা হচ্ছে বাচ্চাদের খুব কমন একটা কন্ডিশন। এটা সাধারণত 5 থেকে 10 মাস বয়সী বাচ্চাদের বেশি হয় এবং এটার কিছু প্যাথোলজিক্যাল লিড পয়েন্ট আছে, মানে যেগুলা এই পেশেন্টের এই কন্ডিশনের জন্য দায়ী। যেমন গত কয়েকটা ক্লাসে আপনাদের আলোচনা হয়েছিল একটা জিনিস, সেটা হচ্ছে মিকেলস ডাইভার্টিকুলাম। আরেকটা কমন জিনিস ছিল, আপনাদের কারো মনে আছে কিনা, যেটা আমাদের যেটা আমাদের অ্যাকিউট ইন্টারসাসেপশনের লিড পয়েন্ট হিসেবে কাজ করে এই অপশনগুলোর বাইরেও। মিকেলস ডাইভার্টিকুলামটা আপনারা অলরেডি জানেন, হ্যাঁ? পলিপ জানেন, ডুপ্লিকেশন। আপনারা আরেকটা জিনিস আমাকে বলেন তো, যেটা আমরা স্মল ইন্টেস্টাইনে পড়ছিলাম, স্পেশালি আইলিয়ামে, এমন একটা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার যেটা কিনা এই মিকেলস যেটা কিনা ইন্টারসাসেপশনের লিড পয়েন্ট হিসেবে কাজ করে। কারো মনে আছে? একটু চিন্তা করে বলেন তো, আমরা স্মল ইন্টেস্টাইনে পড়ছিলাম, স্পেশালি আইলিয়ামে আমরা এমন একটা স্ট্রাকচার পাই, অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, যেটা কিনা আমাদের এই জিনিসটা ইনিশিয়েট করে। একটু চিন্তা করে বলেন তো। ওকে, ভেরি গুড। পেয়ার্স প্যাচেস, হ্যাঁ, পেয়ার্স প্যাচেসটা কিন্তু এরকম একটা লিড পয়েন্ট হিসেবে কাজ করে। আপনাদের ভালো মনে আছে তাহলে। আচ্ছা, এখন এই ইন্টারসেপশন জিনিসটা কি এটা আগে আমরা জেনে নেই। এখানে ছবিটাতে তো অতটা বোঝা যাচ্ছে না, এই ছবিটা শর্টকাট দেখেন। এটা হচ্ছে বাওয়েলের একটা লুপ, এটা হচ্ছে আরেকটা বাওয়েল লুপ, হ্যাঁ? একটার ভিতরে আরেকটা এনিহাউ ঢুকে গেল, একটা লুমেনের ভিতরে আরেকটা। এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে ইন্টারসাসেপশন। এটার বানানটা পর্যন্ত আমাদের পরীক্ষার হলে আসে, তাই না? জিজ্ঞেস করা হয়, স্পেশালি ফিফথ ইয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন দেখেন যে অংশটা ঢুকে গেল সেটাকে আমরা বলতেছি ইন্টারসাসেপ্টাম। যেটা রিসিভ করতেছে রিসিপিয়েন্টের মতো এটাকে আমরা বলি হচ্ছে ইন্টারসাসেপিয়েন। রিসিপিয়েন্টের মতো এটাকে আমরা বলি ইন্টারসাসেপিয়েন। আর যেটা ঢুকে যাচ্ছে সেটাকে আমরা বলি ইন্টারসাসেপ্টাম। আর বাকি অংশটা কি, পুরো ঘটনাটাকে আমরা বলি হচ্ছে ইন্টারসাসেপশন। আর এই জায়গাটায় অনেক সময় একটা লিড পয়েন্ট থাকতে পারে যেটা এটাকে ভিতরের দিকে টেনে আনে। এখন আমাকে একটু বলেন তো, এই প্যাথোফিজিওলজিটা চিন্তা করে আমাকে একটু বলেন তো, আমরা তো আগেই বললাম যে ইন্টারসাসেপশন মোস্ট কমনলি বাচ্চাদের হয়। এখন যদি বলতে হয় যে ইন্টারসাসেপশনের সবচেয়ে কমন টাইপটা কি, এটা আপনারা কি বলবেন? মানে কমন টাইপ বলতে আমি বোঝাচ্ছি কোন ওয়ালের ভিতর, মানে গাটের কোন অংশের ভিতর কোন অংশ ঢুকে গেল। যেমন এটা কোলোকোলিক হতে পারে, আইলিওকোলিক হতে পারে, আইলিয়াল হতে পারে, হ্যাঁ, আইলিওসিকাল হতে পারে। এরকম আমাকে বলেন তো যে কোন জিনিসটা সবচেয়ে কমন, কোন ভ্যারাইটিটা
সবচেয়ে কমনলি আমরা পেয়ে থাকি, কেউ বলতে পারেন? আমরা ইন্টারসাসেপশনের কোন ভ্যারাইটিটা মোস্ট কমনলি পাই? আর এই ছবিতেও দেখেন, এই ছবিটা হচ্ছে মানে একদম অপারেটিভ একটা ছবি আর কি, যেটার ভিতরে দেখা যাচ্ছে একটা লুমেন আর একটা লুমেনের ভিতরে ঢুকে গেছিল। হ্যাঁ, এই ঘটনাটাকে আমরা ইন্টারসাসেপশন বলতেছি। আচ্ছা, এটা প্যাথোলজিটা অলরেডি আমরা তো বলে ফেললাম, এক্সপ্লেইন করলাম। আর আরেকটা জিনিস যেটা আমরা বলি যে ইন্টারসাসেপশন, না এটা লাগবে না। আচ্ছা, আমাকে একটু বলেন তো যে এটা সাধারণত মোস্ট কমন ভ্যারাইটি কি? এই কোশ্চেনটা পরীক্ষার হলে বিভিন্নভাবে আসতে পারে। একবার আপনাকে বলতে পারে যে মোস্ট কমন ভ্যারাইটি অফ ইন্টারসাসেপশন, আরেকবার আপনাকে বলতে পারে যে মোস্ট কমন ভ্যারাইটি অফ ইন্টারসাসেপশন ইন চিলড্রেন। ঠিক আছে, এই দুইটার অ্যান্সার কিন্তু একই হবে। কারণ কি? কারণটা চিলড্রেনের ক্ষেত্রেই মোস্ট কমন। সো আপনাকে যদি মোস্ট কমন ভ্যারাইটি বলে, আপনি চিলড্রেনেরটাই বলবেন। তো আমাকে কেউ বলতে পারেন যে চিলড্রেনে আমরা মোস্ট কমন ভ্যারাইটি কই পাবো? এটা আপনি প্যাথোফিজিওলজিটা চিন্তা করে বলেন, দেখবেন যে সহজ হয়ে গেছে। আপনি এটা প্যাথোফিজিওলজিটা চিন্তা করেন, দেখেন জিনিসটা সহজ মনে হবে। প্যাথোফিজিওলজিতে কি হচ্ছে, একটা অংশ আরেকটা অংশের ভিতরে ঢুকে যাচ্ছে, তাই না? এখন দেখেন কিরকম হইলে এই ভিতরে ঢোকাটা ইজি হবে, কোন টাইপ হইলে, একটু চিন্তা করে বলেন তো দেখি। কিরকম টাইপ হইলে বেশি সম্ভাবনা বেশি থাকে? আচ্ছা, তাহলে আমি এটা একটু দেখাই, দেখেন। এইটা হচ্ছে সাধারণত আইলিও কোলিক হওয়ার সম্ভাবনা বেশি। কারণ আপনি কোলনের ডায়ামিটার চিন্তা করেন আর আইলিয়ামের ডায়ামিটার চিন্তা করেন। হ্যাঁ, একজন অ্যান্সার করতে পেরেছেন এখন, আইলিও কোলিক। ওকে, কোলনটা কত বড় না ডায়ামিটার, আর আইলিয়াম তো ছোট্ট পুচকু। তো দেখা যায় কি যে কোলনের এই বড় ডায়ামিটারের ভিতরে আইলিয়ামটা ঢুকে যেতে পারে। সো এটা মোস্ট কমন, এবং এটা আমরা কতটুকু পাই? 77% ক্ষেত্রে। কিন্তু ঝামেলা হবে যদি আপনাকে পরীক্ষার হলে বলে দেয় অ্যাডাল্টে মোস্ট কমন ভ্যারাইটি কোনটা। অ্যাডাল্টে কিন্তু খুব একটা হয় না, বাট যদিও হয় সেটার মোস্ট কমন ভ্যারাইটি হবে হচ্ছে কোলোকোলিক। কোলোকোলিক। ওকে, এটা আমরা একটু মনে রাখি। আপনারা এই বক্সটা খেয়াল করেন, টেবিল নাম্বার 78.2। ঠিক আছে, এখানে দেখেন বাচ্চাদের ক্ষেত্রে 77%, এটাই মোস্ট কমন আইলিওকোলিক। হ্যাঁ, আচ্ছা, তাহলে ইন্টারসাসেপশনে এই সামারি বক্সটা আমরা একটু দেখে নিব। আর আরেকটা জিনিস আমি মানে ইনভেস্টিগেশনে কি পাবো এটা পরে আছে, এটা আমি এখানে আর বলতেছি না। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন সামারি বক্স 78.4, এখানে ভালো ভালো কথাগুলো দেওয়া আছে, আমরা যেগুলো বললাম মোটামুটি সবগুলাই। হ্যাঁ, আচ্ছা, ভলভিউলাস, ভলভিউলাস জিনিসটা কি? এটা হচ্ছে একটা টুইস্টিং বা অ্যাক্সিয়াল রোটেশন অফ এ পোর্শন অফ বাওয়েল অ্যাবাউট ইট মেজেন্টারি। কথাটা কি কঠিন? দেখেন, এই যে ধরেন এখানে হচ্ছে মেজেন্টারি এই জিনিসটা। এখন দেখেন এই মেজেন্টারিকে কেন্দ্র করে যদি বাওয়েলের একটা লুপ ঘুরে যায়, এরকম ভাবে ঘুরে যায় বা প্যাচ খেয়ে যায়, বা এই এই ডিরেকশনে যদি ঘুরে যায় বা প্যাচ খেয়ে যায়, হ্যাঁ, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে আহ মানে ভলভিউলাস। হ্যাঁ, ভলভিউলাস, ভলভিউলাস মানে মেইনলি হচ্ছে এরকম প্যাচ খেয়ে যাওয়া। এখন কথা হচ্ছে ভলভিউলাসের মোস্ট কমন সাইট কি? এটা অলরেডি আমরা মেনশন করে ফেলেছি না, ভলভিউলাসের মোস্ট কমন সাইট কি? সিগময়েড কোলন, তাই না? আচ্ছা, এখন এই যে সিগময়েড কোলনের ভলভিউলাস হচ্ছে, এটার কারণ কি কি? এই কারণটা আপনাদের পরীক্ষার সময় বিভিন্নভাবে এমসিকিউ বা এসবিএ হিসেবে আসে। এটা এফসিপিএস পার্ট 1 এর খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং ফিফথ ইয়ারে এটা অনেক সময় অস্পিতে না রিটেনে আসতে পারে। হ্যাঁ, আমি জানি না আসে কিনা, বাট এটা আসতে পারে। বাট এটা পার্ট 1 এর জন্য খুবই ইম্পর্টেন্ট। খেয়াল করেন কয়েকটা, 4টা কারণ দেওয়া আছে দেখেন। একটা হচ্ছে ব্যান্ড অফ অ্যাডহেশন, আমরা একটু আগেই বলছিলাম অ্যাডহেশন যদি কোথাও থাকে সেটাকে কেন্দ্র করে কিন্তু অনেক সময় পেশেন্টের ভলভিউলাস ডেভেলপ করে যেতে পারে। ওভারলোডেড পেলভিক কোলন, এটা আপনারা জানেন যে আমাদের ম্যাক্সিমাম মানে খাবারের লোডটা কিন্তু যায় হচ্ছে কোলন এবং রেকটাম। রেকটাম তো তুলনামূলকভাবে ফিক্সড, ওইটা এরকম ভলভিউলাসের মতো ঘুরে যাওয়ার চান্স নাই। লং পেলভিক মেজোকোলন, পেলভিক মেজোকোলনের যে অ্যাটাচমেন্টটা থাকে ন্যারো এবং লং, সেটার জন্য হয়। আরেকটা হচ্ছে ন্যারো অ্যাটাচমেন্ট অফ দ্য পেলভিক মেজোকোলন, ন্যারো অ্যাটাচমেন্ট কিন্তু লং। সো এই জায়গাটা আমরা কোন একটা জায়গায় যদি অ্যাটাচমেন্টটা ছোট করে রাখি, তার যদি অনেক লং থাকে জিনিসটা, তাহলে কিন্তু এটা পেঁচানোর একটা সুযোগ পেয়ে যায়। আমরা যদি তাকে ফিক্স করে রাখতাম তাহলে কিন্তু পেঁচানোর সুযোগ পাইতো না, বাট আমরা ছোট্ট একটা অ্যাটাচমেন্ট দিয়ে লং একটা জিনিস ছেড়ে রাখতেছি। সো এরকম একটা ছেড়ে রাখা জিনিস খুব স্বাভাবিক, সে কিন্তু প্যাচ খেয়ে যাবে। এই 4টা পয়েন্ট আপনারা একদম মুখস্থ করে রাখবেন। এইরকম টাইপের কয়েকটা পয়েন্ট আমি কোথায় বলছিলাম? 4টা পয়েন্ট গল ব্লাডারে, গলস্টোন ফরমেশনের আমাদের 4টা হাইপোথিসিস ছিল, ওগুলাও অনেক সময় আপনাদের এমসিকিউ বা এসবিএ হিসেবে আসে। ওকে, আচ্ছা, আর ভলভিউলাসের ক্ষেত্রে আমরা যেটা বলি যে 2 ধরনের হতে পারে, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। সেকেন্ডারিটার ক্ষেত্রে আপনারা তো দেখলেনই যে ওই যে যদি কোনো একটা অ্যাডহেশন থাকে তখন কিন্তু অনেক সময় ডেভেলপ করে। আর প্রাইমারিটা দেখা যায় ওই যে কনজেনিটাল ম্যালরোটেশনের জন্য হইতে পারে, কনজেনিটাল কোনো ব্যান্ডস থাকলে
তখন হইতে পারে, যেমন ভলভুলাস নিওনেটোরাম এগুলোতে ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা। আর সিগমা আমরা বাকিগুলা খুব একটা পড়বো না। নিওনেটোরাম যেটা, এটা আমরা ওই যে পেডিয়াট্রিক্স যখন পড়বো তখন পড়বো। আর সিগময়েড ভলভুলাসটা আমরা এই চ্যাপ্টার থেকেই পড়ে যাব। লার্জ ইন্টেস্টাইনে আমরা জাস্ট স্কিপ করে যাব এটা। হ্যাঁ, আচ্ছা। আর এর মধ্যে দেখেন এটার একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হাই রেসিডিউ ডায়েট এন্ড কনস্টিপেশন। এটা একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। হ্যাঁ, আচ্ছা। আর আরেকটা জিনিস দেখেন, এই বক্সটা একটু আপনারা পড়ে নেবেন, সামারি বক্স, এটা রিডিং দিলেই হবে। আচ্ছা, এগুলো লাগবে না। এখন দেখেন আমরা কিন্তু অলরেডি কোন 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 ভ্যারাইটি অবস্ট্রাকশন হতে পারে বা হচ্ছে অবস্ট্রাকশনের কজগুলা কি সেগুলো কিন্তু আমরা আলোচনা করে ফেলছি, ঠিক আছে। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফিচার, ক্লিনিক্যাল ফিচার। এখন ডায়নামিক অবস্ট্রাকশনের ক্লিনিক্যাল ফিচারটা ডিপেন্ড করে দুইটা জিনিসের উপরে। একটা হচ্ছে যে অবস্ট্রাকশনটা কমপ্লিট নাকি ইনকমপ্লিট সেটার উপরে। আরেকটা ডিপেন্ড করে সেটা হচ্ছে যে অবস্ট্রাকশনটা কোন জায়গায়, সেটা কি স্মল ইন্টেস্টাইনে, লার্জ ইন্টেস্টাইনে নাকি কোথায়, এই দুইটা জিনিসের উপর। তো আপনারা তো ক্লিনিক্যাল ফিচারগুলো অলমোস্ট সবাই জানেন। আমাকে একটু সুন্দর করে বলেন তো যে স্মল ইন্টেস্টাইনের অবস্ট্রাকশনে, বিশেষ করে হাই স্মল ইন্টেস্টাইন অবস্ট্রাকশন, আমরা কোন ফিচারটা সবার আগে পাবো, এবং আমরা যদি লার্জ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন চিন্তা করি তাহলে আমরা কোন ফিচারটা আগে পাবো। আমরা কিন্তু চারটা কার্ডিনাল ফিচারের কথা বলি, তাই না? এর মধ্যে আমরা স্মল ইন্টেস্টাইনে কোনটা শুরুর দিকে পাবো এবং লার্জ ইন্টেস্টাইনে আমরা কোনটা শুরুর দিকে পাবো, একটু বলে ফেলেন দেখি। আর চারটা কি কি ফিচার আমরা বলি? পেইন, ডিস্টেনশন, ভমিটিং এবং অ্যাবসোলিউট কনস্টিপেশন। আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে অ্যাবসোলিউট কনস্টিপেশন জিনিসটা কি। আমরা কনস্টিপেশনটা দুই রকম পড়বো, একটা হচ্ছে অ্যাবসোলিউট কনস্টিপেশন আর একটা হচ্ছে রিলেটিভ কনস্টিপেশন। অ্যাবসোলিউট মানে হচ্ছে পেশেন্টের ফিকাল ম্যাটেরিয়াল এবং হচ্ছে ফিসিস দুইটার কোনোটাই যাবে না। আর কখন আমরা বলবো এটা হচ্ছে রিলেটিভ কনস্টিপেশন, যখন তার ফিকাল ম্যাটেরিয়াল পাস করবে না কিন্তু তার গ্যাস বা হচ্ছে তার ফিসিস পাস করবে, ঠিক আছে, তখন আমরা বলবো, সরি ফ্ল্যাটাস পাস করবে, আমি মানে ফিসিস পাস করবে না, কিন্তু ফ্ল্যাটাস পাস করবে সেটাকে, ঠিক আছে। আর আমরা কখন অ্যাবসোলিউট বলবো? যখন ফ্ল্যাটাস বা ফিসিস কোনোটাই পাস করবে না। ওকে, আচ্ছা। এখন আমাকে একটু বলেন তো তাহলে আমরা কি কি জিনিসপাতি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে আপনার কাছে। স্মল ইন্টেস্টাইনে কোনটা আমরা আগে পাবো আর লার্জ ইন্টেস্টাইনে অবস্ট্রাকশনে কোনটা আমরা আগে পাবো। এই কোশ্চেনটা কিন্তু খুব সহজ, মোটামুটি যারা ফিফথ ইয়ার বা ইভেন থার্ড ইয়ারেও যারা আছি আমাদের একটা আইডিয়া রাখতে হবে। ভেরি গুড, একজন ভালো অ্যান্সার করেছেন। স্মল ইন্টেস্টাইনে আমরা ভমিটিংটা আর্লি পাই, লার্জের ডিস্টেনশনটা আছে। আমরা যদি একটু বক্সটা চেক করে দেখেন, সুন্দরভাবে দেওয়া আছে। প্রথম কথা হচ্ছে যে লার্জ বাউলে দেখেন ডিস্টেনশনটা আমরা আর্লি পাবো এবং প্রোনাউন্স পাবো, ঠিক আছে। পেইনটা একটু লেস সিভিয়ার থাকবে, ভমিটিং, ডিহাইড্রেশন এগুলো অনেক লেটার প্রেজেন্টেশন। হুম, আচ্ছা। আর যদি আমরা হাই স্মল বাউল চিন্তা করি, সেখানে ভমিটিংটা আর্লি থাকবে। হাই বলতে সাধারণত আমরা জেজুনাম পর্যন্ত বোঝাই আর কি। আর লো এর ক্ষেত্রে দেখা যায় একটু ফিচারলেস থাকে, যেটা আমরা আগেই বলছি আইলিয়াম, সেখানে আবার পেইনটা বেশি হয় আর অনেক সময় সেন্ট্রাল একটা ডিস্টেনশন থাকে। বাট ওভারঅল যদি আমরা বলি যে স্মল বাউলের ক্ষেত্রে আমরা কিন্তু ভমিটিংটা আগে পাবো। সো খুবই ভালো অ্যান্সার। ওকে, আচ্ছা, বাকি ফিচার গুলো আমরা একটু দেখে নিবো জাস্ট। আচ্ছা, কার্ডিনাল ফিচার অলরেডি আমরা বলে ফেলছি। এখন দেখেন, হ্যাঁ, পেশেন্ট একদম শুরুতে যে মানে লার্জ হোক বা স্মল হোক, পেইন টাইপের একটা ফিচার নিয়ে অবশ্যই আপনার কাছে পেশেন্ট আসবে, কারণ ব্যথা না পাইলে সহজে পেশেন্ট কিন্তু আপনাকে বলতে চাইবে না। হ্যাঁ, আচ্ছা। তো পেইনটা দেখা যায় কি সাডেন সিভিয়ার হইতে পারে অনেক সময়, হ্যাঁ, যদি একদম বেশি অবস্ট্রাকশন হয়ে যায়। অনেক সময় কোলিকি হয়, নেচারটা একটু কোলিকি টাইপ হয়। কেন কোলিকি হয় আপনারা অলরেডি জানেন। কোলিক বলতে আমরা কি বুঝাই? যখন ডিস্টাল কোনো কিছুর এগেনস্টে পেরিস্টালটিক মুভমেন্টটা কাজ করে, একটা টিউব, একটা লুমেন, সেটার ভিতরে একটা অবস্ট্রাকশন, তার এগেনস্টে যখন একটা পেরিস্টালটিক মুভমেন্ট হয় তখন কোলিকি পেইন হয়। এক্সাম্পল আপনারা জানেন, একটা ইন্টেস্টাইন আমরা দেখতে পাচ্ছি কোলিকি পেইন। একটা কোথায় ছিল? বিলিয়ারি কোলিক, আপনারা জানেন যখন ডিস্টালি কোনো একটা স্টোন থাকে, ওইটা ওভারকাম করার জন্য আমরা বিলিয়ারি বা কমন বাইল ডাক্টের একটা মুভমেন্ট থাকে ওইটাকে ওভারকাম করার জন্য, তখন কোলিক। আরেকটা আপনারা জানেন রেনাল কোলিক, যদি ইউরেটারে কোনো স্টোন থাকে তখন হয়। মানে যেখানেই টিউব সেখানেই পেইনটা সাধারণত কোলিকই হবে। আচ্ছা, তাহলে কোলিকি পেইন হবে এবং এটা কোন জায়গায় থাকবে? যদি এটা স্মল ইন্টেস্টাইনে হয় তাহলে সেন্ট্রালি থাকবে, যেমন হচ্ছে অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস। আর যদি এটা লার্জ ইন্টেস্টাইনে হয় তাহলে লোয়ার অ্যাবডোমেনে বেশি থাকে। আচ্ছা, আর একটা ঝামেলা কি, যে যদি এমন হয় যে পেইনটা হঠাৎ করে সাডেন সিভিয়ার হয়ে গেছে, তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে প্রবাবলি মানে একটা স্ট্র্যাঙ্গুলেশন ডেভেলপ করে গেছে। স্ট্র্যাঙ্গুলেশনের ফিচার গুলো একটু পরে দেখবো। হ্যাঁ, আচ্ছা।
আর কনস্টিপেশনের কথা তো অলরেডি আমরা বললাম। আচ্ছা, হাইপোক্যালেমিয়া পাবো, এটা একটু দাগায় রাখেন। অনেক সময় আমরা হাইপোক্যালেমিয়া পাইতে পারি, পাইরেক্সিয়া পাইতে পারি যদি এমন হয় যে ইস্কিমিয়া শুরু হয়ে গেছে বা পেশেন্টের পারফোরেশন হয়ে গেল, অ্যাবসেস হয়ে গেল, ইনফ্লামেশন হয়ে গেল, অ্যাবডোমিনাল টেন্ডারনেস আমরা পেতে পারি। দেন হচ্ছে বাওয়েল সাউন্ড। বাওয়েল সাউন্ড এটা দেখা যায় কি যে বাওয়েল সাউন্ড অনেক সময় কিন্তু অ্যাবসেন্ট থাকে। হুম, অনেকদিন পর্যন্তই এটা নর্মাল থাকে, বাট একটা না একটা সময় গিয়ে এটা অনেক সময় অ্যাবসেন্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন ক্লিনিক্যাল ফিচার অফ স্ট্র্যাঙ্গুলেশন খুবই ইম্পর্টেন্ট, কারণ কি এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন। হ্যাঁ, এখানে দেখেন পেশেন্টের একটা কনস্ট্যান্ট সিভিয়ার পেইন থাকবে। অন্যান্য সময় কিন্তু কি থাকে, একটা কলিকি পেইন থাকে, আসে যায় এরকম। এখানে দেখেন স্ট্র্যাঙ্গুলেটেড ইনসিশনাল হার্নিয়া আছে, এটা লাগবে না, খুব একটা দরকার নাই। আচ্ছা, দেখেন কনস্ট্যান্ট সিভিয়ার পেইন থাকবে, সাথে পেশেন্টের টেন্ডারনেস থাকবে, রিজিডিটি থাকবে, পেরিটোনিজম, সাইন্স অফ পেরিটোনাইটিস থাকবে, শক থাকতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা আসি ইন্টারসাসেপশন। আমরা কি নিয়ে আলোচনা করলাম এতক্ষণ? আমরা আলোচনা করলাম হচ্ছে পেশেন্টের ওভারঅল একটা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন পেশেন্টের আমরা কি কি ক্লিনিক্যাল ফিচার পাবো। এখন আমরা যদি রিজন বাই রিজন ধরি, তাহলে প্রথমে আমাদের ইন্টারসাসেপশনের কথা মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমাকে বলেন তো যে ইন্টারসাসেপশন তো আমরা বললাম যে বাচ্চাদের বেশি হয়, ওদের স্টুলটা কিরকম থাকে কেউ বলতে পারেন? একটা স্পেশাল নাম আমরা বলি স্টুলের, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, স্টুলটা কিরকম থাকে ইন্টারসাসেপশনের? প্রথম কথা হচ্ছে এটা বাচ্চাদের হয়, এবং এখানে এমন হয় যে এটা একটা এপিসোডিক পেইন থাকে। এপিসোডিক মানে হঠাৎ করে পেইনটা আসে আবার চলে যায় এরকম। তো যখন এই এপিসোড অফ পেইন থাকে তখন বাচ্চা খুব কান্নাকাটি করে, চিৎকার করে, এবং সে আরেকটা কাজ করে, সেটা হচ্ছে ড্রয়িং আপ অফ দ্য লেগস, মানে হচ্ছে সে পাগুলাকে উপরের দিকে টেনে ধরবে, এই কাজটা করে। হ্যাঁ, এবং এটা কাদের হয় বেশি? এটা হচ্ছে মেল বাচ্চা, মেল ইনফ্যান্টদের বেশি হয়, মোটামুটি সুস্থ স্বাভাবিক মেল ইনফ্যান্টদের। ওকে, আর এরপরে দেখেন যেটা বলা হয়েছে যে এটা কিন্তু একটা অ্যাটাক আসবে, ফিউ মিনিটস থাকবে, তারপর আবার চলে যাবে, এবং এই ঘটনাটা বারবার হবে। আর আমরা যখন দেখব যে বাচ্চা যখন এই অ্যাটাকটা শুরু হয়, তখন দেখা যায় কি যে বাচ্চাটা কিন্তু একদম পেইল হয়ে যায়, লিস্টারলেস হয়ে যায়। হ্যাঁ, আর ভমিটিং হইতেও পারে, নাও হইতে পারে, আর হইলে যদি হয় সেটা সাধারণত বাইল স্টেইন হয়। স্টুলটা কিরকম হয় একজন অলরেডি অ্যান্সার করেছেন, স্টুলটা হয় একদম ব্লাড এবং মিউকাস দুইটা মিক্স থাকে, এবং সেটাকে আমরা বলি হচ্ছে রেড কারেন্ট জেলি স্টুল, রেড কারেন্ট জেলি স্টুল। আচ্ছা, এরপরে আমরা যখন এক্সামিনেশন করব, কখন করব? কারণ বাচ্চা তো খুব কান্নাকাটি করবে, তাই না? এক্সামিন করতেই দেবে না সে। সো আমরা কি করব, যখন একটা এপিসোড শেষ হয়ে যাবে এরকম পেইনের, তার মাঝখানে আমরা করব, মানে বাচ্চাকে আমরা ডিস্টার্ব করব না। এক্সামিনেশন করে আমরা কি পাবো? ছবিটা যদি দেখে দেখেন, একটা সসেজ শেপ ল্যাম্প আমরা পাইতে পারি। একটা লাম্প সসেজ শেপ আমরা কোথায় পাবো? সাধারণত ইপিগ্যাস্ট্রিক রিজনে পেয়ে থাকি। ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এমপ্টিনেস অফ দ্য রাইট ইলিয়াক ফসা, এটাকে আমরা বলি হচ্ছে সাইন অফ ড্যান্স। এমপ্টিনেস ইন দ্য রাইট ইলিয়াক ফসা, এইটা আমরা কেন পাই এটা যদি আমরা বলি, দেখেন যেহেতু আমরা আইলিওকোলিক ভ্যারাইটিটাকে বেশি কমনলি বলতেছি না, তো আইলিয়ামের লুপগুলা তো সাধারণত এই জায়গাটায় থাকে। তো আইলিয়ামের লুপগুলা চলে যাচ্ছে হচ্ছে কোলনের ভিতরে। তো কোলনের ভিতরে যখন এরকম চলে যায়, তখন এরকম সসেজ শেপড একটা মাস আমরা পাই। ঠিক আছে, যেহেতু এই জায়গাটা মোটা হয়ে গেল, কিন্তু আইলিয়ামের লুপগুলা যেহেতু ভিতরে ঢুকে গেছে, এই জায়গাটা একটু ফাঁকা হয়ে যাবে না? রাইট আইলিয়াক ফসা, এই ঘটনাটাই হয়। ঠিক আছে, আইলিয়ামের লুপটা কোলনের ভিতরে চলে যায়, তখন কি হয়, তখন কিন্তু রাইট ইলিয়াক ফসার জায়গাটা ফাঁকা হয়ে যায়, যেটাকে আমরা বলি কি সাইন অফ ড্যান্স। আর রেকটাল এক্সামিনেশন আমরা কি পাবো? ওই যে আগে যেটা বললাম, রেড কারেন্ট জেলি, আমাদের আঙ্গুলে ব্লাড স্টেন, একটা মিউকাস এসে লাগবে। হুম, আচ্ছা, আর অনেক সময় দেখা যায় কি যে যেই ভ্যারাইটি হোক না কেন, যদি এক্সটেন্সিভ হয়ে যায়, তাহলে ওই ইন্টারসাসেপশনের অ্যাপেক্সটা অনেক সময় আমরা ডিআরই করলে সেটা আমাদের হাতে এসে লাগতে পারে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের ইন্টারসাসেপশনের ক্লিনিক্যাল ফিচার। এবার আমরা যদি ভলভিউলাসের ক্লিনিক্যাল ফিচার চিন্তা করি, প্রথম কথা আপনার মাথায় রাখতে হবে যে ভলভিউলাস মানেই হচ্ছে অ্যাবডোমেনটা একদম হাইলি ডিস্টেন্ডেড থাকবে। এখানে ছবিটা আমি দেখতে পাচ্ছি না, আই ডোন্ট থিঙ্ক এখানে ছবিটা আছে। আচ্ছা, যাই হোক, খুব হাইলি ডিস্টেন্ডেড একটা অ্যাবডোমেন থাকবে, এবং কি দেখা যাবে কি যে পেশেন্টের হিকাফ থাকতে পারে, রেচিং থাকতে পারে, এবং অ্যাবসোলিউট কনস্টিপেশন ডেভেলপ করবে, অ্যাবসোলিউট কনস্টিপেশন ডেভেলপ করবে। হ্যাঁ, আচ্ছা, আর ইমেজিং, ইমেজিং এর ক্ষেত্রে আমাদের খুব ইম্পর্টেন্ট। আমাদের সাধারণত আমরা কি করি, আমরা আগে যেটা বলতাম যে আমরা পেশেন্টের ইরেক্ট পোস্চারে একটা এক্স-রে করি, বাট সেটা খুব একটা নেসেসারি না। সেটা কখন নেসেসারি? যখন আমাদের মনে হইতে পারে যে পেশেন্টের পারফোরেশন ডেভেলপ করে যেতে পারে, তখন আমরা ইরেক্ট পোস্চারে করব। আদারওয়াইজ পেশেন্টকে আমরা এত হ্যাম্পার করব না, আমরা সুপাইন পজিশনেই একটা এক্স-রে করব। করে আমরা কি পাবো এটাও আপনারা মোটামুটি কিন্তু জানেন।
ওই যে আমরা গত কয়েক ক্লাসে বলছি স্মল ইন্টেস্টাইনের কার্ডিনাল ফিচার, লার্জ ইন্টেস্টাইনের কার্ডিনাল ফিচার। তাহলে দেখেন স্মল ইন্টেস্টাইনে যদি অবস্ট্রাকশন হয়, প্রথম যে জিনিসটা আপনারা জানেন সেখানে হচ্ছে কিছু ফুল সার্কুলার গঠন আমরা দেখতে পাবো, যেটাকে আমরা বলি ভালভুলি কনিভেন্টি, ভালভুলি কনিভেন্টি। হ্যাঁ, আচ্ছা এখন এই যে আমরা এই যে অবস্ট্রাকশন গুলো, এগুলো কিন্তু আমরা কিভাবে বুঝতেছি, এগুলো হচ্ছে ডিস্টেন্ডেড বাওয়েল লুপ, গ্যাস ডিস্টেন্ডেড বাওয়েল লুপ। দ্যাট মিনস এটার ভিতরে গ্যাস জমে আছে, এই জন্য আমরা এটাকে কালো দেখতে পাচ্ছি, ব্ল্যাক দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, আর এই যে এই জিনিসগুলা, এগুলাকে আমরা কি বলি? দেখেন একটা গ্যাস উপরের দিকে স্থির হয়ে আছে, নিচে হচ্ছে সাদা, এটাকে আমরা কি বলি বলেন তো দেখি? এই যে দেখেন উপরের অংশটা গ্যাস, এটা ফাঁকা, একদম স্ট্রেট হয়ে আছে। কেন স্ট্রেট হয়ে আছে? কি বলি এটাকে আমরা? এই যে মাল্টিপল জিনিসপাতি মাঝখানে এরকম ভাবে কালো, ইন বিটুইন সাদা, এটাকে আমরা কি বলি? এটা একটু বলেন। আর এই যে ঘটনাগুলা, এই যে আমাদের এই স্ট্রাকচার গুলা, এগুলো স্টেপ ল্যাডার ফ্যাশনে আছে, মানে একটু সিঁড়ির মতো করে আছে। হ্যাঁ, এবং কোন জায়গায় আছে? সেন্টার অফ দ্য অ্যাবডোমেন। তাহলে দেখেন এই একটা ছবিতে আমরা অনেক কিছু পাচ্ছি। প্রথম কথা হচ্ছে দেখেন বাওয়েলের ডায়ামিটার, যে ডিস্টেন্ডেড বাওয়েল নর্মালের চেয়ে তো ডিস্টেন্ডেড বলেই আমরা দেখতে পাচ্ছি, সেটা ডায়ামিটারটা কিন্তু তুলনামূলকভাবে ছোট। আমরা লার্জ ইন্টেস্টাইন দেখলে আরো বুঝবো। হ্যাঁ, আর এটার মধ্যে দেখেন ফুল সার্কুলার কিছু কনসেন্ট্রেশন আছে, কনসেন্ট্রিক কিছু শ্যাডো আছে, এটাকে আমরা বলি ভালভুলি কনিভেন্টি। এই স্ট্রাকচার গুলো কোথায় আছে? একদম সেন্টার অফ দ্য অ্যাবডোমেনে আছে, স্টেপ ল্যাডার ম্যানারে আছে, সিঁড়ির মতো করে। তো পুরো কন্ডিশনটা, এবং এখানে দেখেন আমি একটু আগে যে কোশ্চেনটা করছিলাম, এয়ার ফ্লুইড লেভেল, এক্স্যাক্টলি এয়ার ফ্লুইড লেভেল আমরা বলি। তাহলে দেখেন উপরে যে গ্যাসটা, গ্যাসের নিচে একদম স্ট্রেট লাইন কেন? কারণ এখানে ফ্লুইড আছে, ফ্লুইডের উপরের অংশে গ্যাস জমে আছে। তার মানে এটাকে আমরা বলতে পারি মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল ইন দা সেন্ট্রাল রিজিয়ন, সেন্ট্রালি মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল আছে। এই পুরো ব্যাপারটা কার ফিচার? এটা হচ্ছে মোটামুটি ভাবে স্মল বাওয়েল অবস্ট্রাকশনের ফিচার। এবং মানে যদি এটা ডিস্টালি হয়, লাইক আইলিয়ামে হয়, তুলনামূলকভাবে ফিচারগুলো আমরা কম পাবো। যদি এটা জেজু নামে হয়, ফিচারগুলো আমরা একটু বেশি পাবো। এটা গেল। আচ্ছা, এখন লার্জ ইন্টেস্টাইনে কি হবে? লার্জ ইন্টেস্টাইন আমরা এগুলার জায়গায় পাবো কি? হস্ট্রাল ফোল্ড। এখানে বোঝা যাচ্ছে না? হস্ট্রাল ফোল্ড আমরা পাবো, ফুল সার্কুলার কিছু ফোল্ড আমরা পাবো। সেগুলো সাধারণত পেরিফেরালি বেশি থাকবে, পেরিফেরালি বেশি থাকবে। যেহেতু আমরা লার্জ ইন্টেস্টাইনের অ্যানাটমি যদি চিন্তা করি, সেটা কিন্তু চারপাশে ছিল, ট্রান্সভার্স ট্রান্সভার্স ইন্টেস্টাইন, ট্রান্সভার্স কোলন প্লাস হচ্ছে ডিসেন্ডিং কোলন, অ্যাসেন্ডিং কোলন, সব হচ্ছে একদম পেরিফেরিতে থাকে। সো আমরা এই ফিচারগুলো পেরিফেরালি বেশি পাবো, ঠিক আছে? এবং ডায়ামিটার কি হবে? ডায়ামিটারটা অবশ্যই অনেক বড় হবে, স্বাভাবিক। হ্যাঁ, তো এইরকম ফিচারগুলো আমরা পাবো লার্জ ইন্টেস্টাইন। তবে আমরা যখন ভলভিউলাসের কথা চিন্তা করব, তখন আমরা আরো ওয়েল ডিফাইন্ড ফিচার পাবো। আহ আচ্ছা, এটা পরে হচ্ছে। আচ্ছা, এইখানে দেখেন, এখানে একটা ভলভিউলাসের কথা ওরা বলছে, যদিও এই ছবিটা খুব একটা ভালো না। ভলভিউলাসের ক্ষেত্রে আমরা যেটা পাই, আমরা একটা কফি বিন, কফি বিন শেপ একটা অ্যাপিয়ারেন্স পাই, কফির বীজের মতো আর কি দেখতে। আমি একটু দেখাই ছবিটা, আমি এখান থেকে নিয়ে রাখছি। এই যে দেখেন, ছবিটা দেখতে কফির যে বিনটা থাকে ওইটার মতো। এবং দেখেন এটা কোন জায়গা থেকে আসতেছে, এটা কিন্তু লেফট আইলিয়াক ফসা থেকে শুরু হয়ে রাইটের দিকে যাচ্ছে, এবং খুবই বড়, মানে নর্মাল যে কোনো শ্যাডোর চেয়ে এটা কিন্তু অনেক বড়। সো এটা থেকে আমরা মোটামুটি বুঝতে পারি এটা কিন্তু সিগময়েড ভলভিউলাস। সো সিগময়েড কোলনের লোকেশনও মিলে, সবই মিলে। হস্টাল ফোরটা তুলনামূলকভাবে আমরা কম পাবো, যেহেতু এটা সিগময়েড কোলন। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের সিগময়েড ভলভিউলাস, এটার ক্লিনিক্যাল ফিচারটা এরকম ভাবে আমরা পাবো। ওকে, আচ্ছা। আর সিটি স্ক্যান ফিচার অফ দ্য স্ট্র্যাঙ্গুলেশন যদি আমরা চিন্তা করি, এখানে কি পাইতে পারি? এটা আসলে মানে দেখা যায় বাওয়েল ওয়াল এনহ্যান্সমেন্টটা একটু কম থাকতে পারে, মেজেন্ট্রিক, এগুলো বোঝার মতো কিছু নাই, মেজেন্ট্রিক ফ্লুইডটা না থাকতে পারে, এইসব বলছে, দরকার নেই। আচ্ছা, ইন্টারসাসেপশন, ইন্টারসাসেপশনের ক্ষেত্রে আমরা কি পাবো? এটা খুব ইন্টারেস্টিং। দেখেন বেরিয়াম এনেমা আমরা ইউজ করতে পারি অনেক সময়, যেটা দিয়ে আমরা মোটামুটি ভাবে ডায়াগনোসিস দেখতে পারি একটা এক্সরে করে। আর আরেকটা যেটা করি আমরা, আলট্রাসোনোগ্রাফি, খুবই ইম্পর্টেন্ট। আলট্রাসোনোগ্রাফি করে আমরা যেটা পাই সেটাকে বলা হয় টিপিক্যাল ডোনাট অ্যাপিয়ারেন্স। ডোনাট কেন? কারণ হচ্ছে দেখেন একটা লুপের ভিতরে আরেকটা লুপ, এটাকে আমরা যখন ট্রান্সভার্স দিই বা হচ্ছে কলোনাল সেকশনে দেখবো, আমরা দেখতে অনেক ডোনাট। এটা হচ্ছে বাইরের লুপ, এটা হচ্ছে ভিতরের লুপ। হ্যাঁ, ডোনাটের মতো একটা অ্যাপিয়ারেন্স, ডোনাট পিঠা আপনারা চিনেন। সো এটা আমরা ডোনাটের মতো একটা অ্যাপিয়ারেন্স পাবো। এখানে ছবি নাই সম্ভবত, আগের এডিশনে ছিল বলেও মনে হয় না। আচ্ছা, যাই হোক, ডোনাটের মতো একটা অ্যাপিয়ারেন্স পাবো। আর সিটি স্ক্যান যখন আমরা করি, তখন আমরা টার্গেট বা সসেজ শেপ একটা মাস পাই। তার মানে দেখেন এই যে ডোনাটটা, এটাকে আপনি যদি সাইড থেকে ভিউ করেন, এভাবে মানে ক্রস সেকশনে না করে আপনি যদি সাইড থেকে দেখেন, তাহলে দেখেন অনেকটা এরকম টাইপের একটা ফিচার আসবে, অনেকটা এরকম সসেজের মতো একটা শেপ আসবে। ঠিক আছে, সাইড থেকে আপনি যদি ভিউ করেন, এই জিনিসটা আমরা পাবো কোথায়? সিটি স্ক্যান। এটাকে বলা হয় টার্গেট সাইন বা সসেজ সাইন। ওকে, আর এটাকে আমরা কি বললাম? এটাকে আমরা বললাম ডোনাট সাইন। ওকে, আল্ট্রাসোনোগ্রাফিতে এই কোশ্চেনটা অনেক সময় আসে যে সিটি স্ক্যানে আমরা কি পাই, আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা কি পাই।
আচ্ছা, আর ভলভুলাসের ক্ষেত্রে তো আগেই বললাম যে ভলভুলাসের একটা যদি আমরা এক্স-রে করি আমরা কি পাবো, একদম ডাইলেটেড লুপ অফ বাওয়েল পাবো, যেই বাওয়েলে দেখেন দুইটা লিম্ব, কিন্তু দুইটা লিম্ব কিভাবে চলে, দুইটা লিম্ব হচ্ছে ডায়াগোনালি চলে, ফ্রম দ্য অ্যাবডোমেন, ফ্রম রাইট টু লেফট, সরি এটা আসলে লেফট টু রাইট হবে, মানে ছবিতে আমরা তাই দেখতে পাচ্ছি, দেখি যেরকম এরকম টাইপ একটা ফিচার আমরা পাই। ওকে, আচ্ছা, তারপরে দেখেন ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা মানে মোটামুটিভাবে ক্লিনিক্যাল ফিচারগুলো কিন্তু পড়ে ফেলছি। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের সবার আগে জানতে হবে কি যে আমরা একদম বেসিক ট্রিটমেন্টটা কি দিব, প্রিন্সিপাল অফ সার্জিক্যাল ইন্টারভেনশন। প্রিন্সিপাল অফ সার্জিক্যাল ইন্টারভেনশনটা আমরা কি করব? প্রথম কথা হচ্ছে এই পেশেন্টে আপনি ১ নম্বরে রিসাসিটেশন করবেন। রিসাসিটেশনটা কিভাবে করবেন? যেহেতু তার একটা অবস্ট্রাকশন আছে আপনি অবশ্যই তাকে এনপিও রাখবেন। এনপিও রাখলেই হবে না, তার কিন্তু ভিতরে যে জিনিসগুলো অলরেডি জমে আছে যে খাবারগুলা, সেগুলো আপনাকে রাইলস টিউব বা এনজি টিউব দিয়ে বের করে আনতে হবে। কিভাবে বের করে আনবেন? সাধারণত আপনি ড্রেনটা প্লেস করলেই দেখা যাবে যে কিছু না কিছু খাবার বা ফ্লুইড চলে আসতেছে, আর আপনি প্রত্যেক ৪ ঘন্টা পর পর অ্যাসপিরেশন করবেন। এটা আমরা কি করি, 50 সিসি একটা সিরিঞ্জ দিয়ে অ্যাসপিরেট করে বের করে আনি, এটা গেল। এরপরে যেহেতু আপনি পেশেন্টকে খাবার দিচ্ছেন না, অবশ্যই তাকে ফ্লুইড এবং ইলেকট্রোলাইট রিপ্লেসমেন্ট দিতে হবে, দিলেন। দেন যেটা করতে হবে, তার যদি কোনো বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি থাকে সেগুলো আপনি কারেকশন করলেন, বিশেষ করে সোডিয়াম ওয়াটার লস এগুলো বেশি হয়, আপনি এগুলাকে হার্টম্যান সলিউশন বা নর্মাল স্যালাইন দিলেন। আরেকটা হচ্ছে পেশেন্টের যেহেতু পরবর্তীতে কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, আপনি তাকে সাথে একটা আইভি অ্যান্টিবায়োটিক দিয়ে রাখবেন। এই কয়েকটা জিনিস আমরা প্রথমে পেশেন্টকে আমরা রিসাসিটেট করলাম। এরপরে আমরা যেটা করতে হয় সেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট অফ সেগমেন্ট অফ দ্য সাইট অফ অবস্ট্রাকশন, মানে কি, যেই জায়গায় অবস্ট্রাকশন তার ম্যানেজমেন্ট, যেই জায়গায় ডিস্টেন্ডেড প্রক্সিমাল বাওয়েল তার ম্যানেজমেন্ট, এবং আরেকটা হচ্ছে আন্ডারলাইং কজের ম্যানেজমেন্ট। আচ্ছা, এটা আমরা কি করতে পারি দেখেন, এটা আসলে স্পেসিফিক্যালি প্রত্যেকটা আলাদা আমরা পড়তে পারবো না সবগুলা, কয়েকটা আমরা জেনে রাখবো। প্রথম কথা হচ্ছে কি যে সার্জিক্যাল ট্রিটমেন্ট আমরা কোন কোন পেশেন্টের ক্ষেত্রে রাখবো। একটা হচ্ছে পেশেন্টের যদি একদম ইন্টেস্টাইনাল স্ট্র্যাঙ্গুলেশনের ক্লিনিক্যাল ফিচার চলে আসে। স্ট্র্যাঙ্গুলেশন মানে কি, ব্লাড সাপ্লাই কমে গেছে, আমরা একটু পরে স্ট্র্যাঙ্গুলেশনের ক্লিনিক্যাল ফিচারগুলো দেখবো, ওখানে বাওয়েলটা কেমন হবে সেটা আমরা আলোচনা করব। হ্যাঁ, এই যদি স্ট্র্যাঙ্গুলেটেড হয়ে বাওয়েলটাকে এমন হয়ে যায় যে সেটাকে আর বাঁচানোই যাচ্ছে না, এতই ব্লাড সাপ্লাই কমে গেছে, সেটাকে আমরা বলি হচ্ছে নন ভায়াবল গাট। ওকে, আচ্ছা, এখন দেখেন যদি অবস্ট্রাক্টেড এক্সটার্নাল হার্নিয়া হয়ে যায়, খুব ইম্পর্টেন্ট, অবস্ট্রাকশন ইন দ্য প্রিভিয়াসলি আনঅপারেটেড অ্যাবডোমেন, যার এমন একটা অ্যাবডোমেন যার প্রিভিয়াসলি, দ্যাট মিনস কি হয় যে যার প্রিভিয়াসলি অপারেশন হয়েছে তার অবস্ট্রাকশনের মেইন কারণ হবে সাধারণত ব্যান্ডস এন্ড অ্যাডহেশন, কিন্তু যার প্রিভিয়াসলি কোনো অপারেশন হয় নাই তার কারণগুলো কিন্তু আরো ডিফারেন্ট হইতে পারে, সো এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে একটা মজার কথা বলা, দেখেন, দ্য ক্লাসিক্যাল ক্লিনিক্যাল অ্যাডভাইস দ্যাট দ্য সান শুড নট বোথ রাইজ অ্যান্ড সেট অন আ কেস অফ আনরিলিভড অ্যাকিউট, মানে একটা পেশেন্ট আপনার কাছে অবস্ট্রাকশন নিয়ে আসলো, আপনি ওভারনাইট ওয়েট করবেন না সাধারণত, এটা মাথায় রাখতে হবে। ওভারনাইট মানে সান উঠবে ডুববে এরকম হইতে পারবে না, ওভারনাইট আপনি ওয়েট করতে পারবেন না। শুধুমাত্র যদি এমন হয় যে পেশেন্টের এটা অ্যাডহেশনের জন্য আপনি চিন্তা করতেছেন, তো যেহেতু তার অলরেডি একটা অপারেশন হয়ে গেছে, আপনি মোটামুটি তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিয়ে ৭২ ঘন্টা পর্যন্ত ওয়েট করবেন, সেটা নিজে নিজে রেজলিউশন হয় কিনা সেটা দেখার জন্য। বাট অবশ্যই সেখানে আমরা কিন্তু ওই মেথড গুলাতে যাবো যেগুলো আমরা বললাম। হ্যাঁ, কনজারভেটিভ মেথড। আচ্ছা, এখন দেখেন ডিফারেন্স বিটুইন দ্য ভায়াবল অ্যান্ড নন ভায়াবল ইন্টেস্টাইন, খুবই ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে আপনি যখন অপারেটিং মানে থিয়েটারে আসছেন, আপনি গার্ডটা বের করলেন, আপনার প্রথমেই দেখতে হবে গার্ডের কালারটা কিরকম। যদি ভায়াবল হয় তার কালারটা কিরকম থাকবে, একটা ডার্ক পিঙ্ক কালার থাকবে, ঠিক আছে। আর হচ্ছে কি তার সাথে মানে সার্কুলেশন যখন তৈরি হবে আপনি দেখবেন যে কালারটা একটু লাইট পিঙ্ক হয়ে যাচ্ছে, পালসেশন আপনি ভিজিবল পালসেশন দেখতে পাবেন, ঠিক আছে। আর হচ্ছে একদম দেখতে অনেকটা শাইনি থাকবে, খুবই শাইনি টাইপ থাকবে। আর আপনি যখন একটা নন ভায়াবল গার্ড দেখবেন, দেখবেন যে একদম ডার্ক কালার, আপনি যত যাই করেন না কেন কালারটা সুন্দর পিঙ্ক হচ্ছে না, আর কোনো ডিটেক্টেবল পালসেশন নাই, কোনো ডিটেক্টেবল পেরিস্টালসিস নাই। হ্যাঁ, আর আপনি ভায়াবল ইন্টেস্টাইনে কিন্তু পেরিস্টালসিসও দেখতে পারেন। আচ্ছা, যখন আপনি ধরবেন ভালো করে ধরে দেখবেন যে মিউকোজা যে মাস্কুলেচারটা ছিল সেটা খুব ফার্ম, কিন্তু নন ভায়াবল হবে কখন, যখন তার মাস্কুলেচারটা ফ্ল্যাবি থিন ফ্রায়াবল থাকবে এবং স্কিনটা ডাল লাস্টারলেস থাকবে, একদমই ডাল হয়ে থাকবে, এবং কালারটা অবশ্যই ডার্ক থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে এখন আপনি শুধুমাত্র দেখা বা আপনি ফিল করেই কিন্তু বলতে পারবেন না যে এটা নন ভায়াবল, কারণ নন ভায়াবল গার্ড যখন আমরা পাই তখন কিন্তু আমাদের সার্জিক্যাল ম্যানেজমেন্টটা এরকম হয় যে ওই নন ভায়াবল পোর্শনটা কেটে ফেলে দিতে হয়।
কেটে আলটিমেটলি কি করতে হয়, হয় স্টোমা রেখে দিতে হয় অথবা আমাদের অ্যানাস্টোমোসিস করতে হয়। সো এটা একটা গ্রেভ ডিসিশন, খুবই সিরিয়াস একটা ডিসিশন, হ্যাঁ, যে আপনি পেশেন্টের গাটটাকে নন ভায়াবল বলে কেটে ফেলে দিবেন। তার আগে আপনাকে কনফার্ম করতে হবে। এখন আপনি কিভাবে কনফার্ম করবেন? প্রথম কথা হচ্ছে, আপনি যেহেতু অপারেটিং থিয়েটারে আছেন, আপনি কি করবেন, আপনি একদম, বলা হয় ফায়ার হট মপ, আগুন গরম পানি, আগুন গরম পানিতে আপনি মপটাকে চুবাবেন। ওইটা নিয়ে আপনি যে জায়গাটায় সন্দেহ হচ্ছে ওখানে ওইটা দিয়ে মপিং করবেন, চেপে ধরে রাখবেন, দেখবেন কালার ব্যাক করে কিনা। এবং অ্যাট দ্য সেম টাইম আপনি পেশেন্টকে 100% অক্সিজেন স্যাচুরেশন দিবেন, মানে অক্সিজেন ফ্লোটা এমন ভাবে রাখবেন যেন পেশেন্টের স্যাচুরেশন 100% হয়। ঠিক আছে? ওই রকম ভাবে আপনি তাকে অক্সিজেন দিলেন। তাহলে কি বললাম, 100% অক্সিজেন থেরাপি প্লাস হচ্ছে আপনি পেশেন্টকে কি করলেন, পেশেন্টকে হচ্ছে আপনি আগুন গরম পানিতে মপ চুবাই সেটা দিয়ে ওই জায়গাটাকে মানে রিপারফিউশন হওয়ার জন্য চেষ্টা করলেন। তারপর আপনি দেখবেন যে কালারটা ব্যাক করে কিনা। হুম। আচ্ছা, তারপরও ব্যাক করলো না, আপনার লাস্ট যেটা রিসোর্স, আপনি পেশেন্টের যদি এমন হয়তো গাটটা ভায়াবল, তাইলে কি হইতো, আপনি যদি সেখানে পিন প্রিক করেন বা একটু প্রথমত আপনি টোকা দিয়ে দেখবেন, টোকা দিয়ে অনেক সময় পেরিস্টালসিসটা ইলিসিট করতে পারে, হইলো না, আপনি সেই জায়গায় লাস্টলি যেহেতু আপনি একদম ডিসিশন নিয়েই নিচ্ছেন যে এই গাঁটটা টিকবেই না, তখন আপনি কি করবেন, আপনার নিডল থাকলে ওই নিডলটা দিয়ে একটু প্রিক করে দেখবেন। নিডল প্রিক করলে দেখা যায় কি, যে যদি এটা ভায়াবল হইতো, যে ব্লাডটা আসে এটা ফ্রেশ থাকে এবং একটা ফ্লো থাকে ব্লাডের। কিন্তু যদি এটা এমন হয় যে নন ভায়াবল, তাহলে দেখবেন যে একদম ব্ল্যাক কালারের, ডার্ক কালারের একটা ব্লাড বের হয়ে আসতেছে এবং খুব একটা ফ্লো নাই সেটার। ওকে, এই হচ্ছে আমাদের একদম আলটিমেট, যখন আমরা নন ভায়াবল ডিসাইড করব, তার আগ পর্যন্ত এই সব স্টেপ আমরা নেবো। ভিতরে এই জিনিসগুলো টুকটাক ভাবে লেখা আছে, বাট এটা আমাদের একদম ক্লিনিক্যাল নলেজ, এটা একটু ভিতরে যদি নাও থাকে আপনারা একটু মনে রাখেন ক্লাসের কথাটা। এটা আমাদেরকে বেসিক্যালি পেডিয়াট্রিক সার্জারিতে পড়ানো হয়েছিল, হ্যাঁ, ওদের ক্ষেত্রে এটা বেশি দরকার হয় তো, এই জন্য। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের মানে নন ভায়াবল, ভায়াবল আমরা আইডেন্টিফাই করলাম। আর আরেকটা জিনিস একটু আগে যেটা বললাম, যে যদি ইন্টেস্টাইনাল অ্যাডহেশন, ব্যান্ডস এন্ড অ্যাডহেশনের যদি অবস্ট্রাকশন হয়, আমরা কি করব, প্রথমত আমরা ওয়েট করব। ওয়েটটা কিভাবে করব, কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে 72 ঘন্টা পর্যন্ত, আনলেস সেখানে যদি এমন কিছু না ঘটে যেটা কোনো স্ট্র্যাঙ্গুলেশনকে ইন্ডিকেট করে, সাইন্স অফ স্ট্র্যাঙ্গুলেশন যদি ডেভেলপ না করে, হ্যাঁ। আচ্ছা, আর অপারেশন যদি একান্তই করতে হয়, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র অ্যাডহেশন যেগুলো আছে সেগুলাকেই রিমুভ করব, মানে অ্যাডহেসিওলাইসিস করব, কিন্তু খুব বেশি কাটা ছেড়ে যাব না, কারণ অলরেডি তার একটা অপারেশনের কারণে এই জিনিসটা হয়েছে। সেরোসাল টিয়ার যদি থাকে সেটা রিপেয়ার করব, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, ইন্টারসাসেপশনের ট্রিটমেন্ট আমরা কি করব, সাধারণত এটা আমরা ম্যানুয়ালি ট্রিটমেন্ট করার চেষ্টা করি। আমরা যে অংশটা, যে অংশের ভিতর ঢুকে আছে সেটাকে আমরা হাত দিয়ে একটা থেকে আরেকটাকে, এটাকে বলা হয় মিল্কিং করে করে, মিল্কিং করে করে বের করে আনার চেষ্টা করি, এটা একটা প্রসিডিওর, হ্যাঁ। আরেকটা প্রসিডিওর হচ্ছে আমরা অনেক সময় ফ্ল্যাটাস টিউবের মাধ্যমে একটা অংশ থেকে আরেকটা অংশকে বের করে নিয়ে আসার চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা, আর ভলভিউলাসের ক্ষেত্রে আমরা কি করি, ভলভিউলাসের ক্ষেত্রে আমরা সাধারণত এখানেও প্রথমে আমরা নন অপারেটিভ অ্যাপ্রোচে যাওয়ার চেষ্টা করি। আমরা যেটা করি, একটা ফ্লেক্সিবল সিগময়েডোস্কোপি বা রিজিড সিগময়েডোস্কোপি, এটা দিয়ে ইউজ করে একটা ফ্ল্যাটাস টিউব দিয়ে ভিতরে যে মানে ম্যাটার গুলা ছিল সেগুলোকে ডিফ্লেট করে নিয়ে আসার চেষ্টা করি। ডিফ্লেট করে আনলে কি হবে, ডিস্টেনশনটা কমে যাবে, আলটিমেটলি আনটুইস্টিং হয়ে যেতে পারে। ঠিক আছে, একটা টিউব রেখে আসবো আমরা। আর একটু আমরা রেডিওগ্রাফি নিতে থাকবো, যেন আমরা দেখতে পারি যে এই ডিস্টেনশনটা কমছে কিনা, মানে ডিকম্প্রেশন হয়েছে কিনা। আচ্ছা, এখন যদি এমন হয় যে না সেটা হইল না, ফিট পেশেন্টদের ক্ষেত্রে আমরা তখন কি করি, ইলেকটিভ সিগময়েড কোলেক্টমি করি। এই ক্ষেত্রে আমরা দুইটা জিনিস করতে পারি, আমরা যদি একবার পেশেন্টের ল্যাপারোটমি করেই দিয়ে আসি, হ্যাঁ, এবং যদি আমরা দেখি যে না গাটটা একদম ভায়াবল আছে, হ্যাঁ, তখন আমরা কি করি, তখন অনেক সময় আমরা ওই ভলভুলাসটাকে আনটুইস্টিং করে দিয়ে এসে 2 পয়েন্ট ফিক্সেশন করি, 2 পয়েন্ট ফিক্সেশন করি। দ্যাট মিনস এটা যেন পরবর্তীতে আবার টুইস্টিং না হয়ে যায়, সেজন্য পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে সেটার দুইটা পার্ট জোড়া দিয়ে লাগাই দিই, যেন সেটা আবার টুইস্টিং না হয়ে যায়, হ্যাঁ। আনটুইস্টিং এর জন্য 2 পয়েন্ট ফিক্সেশন করে দেই। আচ্ছা, এটা খুব ডিটেলস আপনাদের জানা দরকার নেই আর কি, জাস্ট বিষয়গুলো জেনে রাখেন। আচ্ছা, আরেকটা যেটা, যে যখন গার্ডটা ভায়াবল থাকে, ফিক্সেশন করলেন আপনি পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে, তো আপনি তখন কি করবেন, আপনি মানে এটাকে কি বলে, মানে এটাই হচ্ছে, সরি আমি যেটা বলছিলাম, যে এটা হচ্ছে আপনার মানে ইনএক্সপিরিয়েন্সড হ্যান্ডে আপনি এই কাজটুকুই করবেন। আর যদি এমন হয় যে না গাটটা ভায়াবল না, আপনার রিসেকশন করতে হবে, তখন অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স হ্যান্ড লাগবে, কারণ কোলেক্টমি কিন্তু যেন তেন বিষয় না, হ্যাঁ। আপনি ইমার্জেন্সি, যেহেতু আমরা জানি যে সিগময়েড ভলভুলাস এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন, ইনিশিয়ালি আপনি এতটুকুই করে আসতে পারেন। আপনি কি করলেন, আনটুইস্টিং করে 2 পয়েন্ট ফিক্সেশন করলেন। আর যদি এমন হয় যে না এটা আপনি সকালের ক্ষেত্রে কেস হিসেবে পাইলেন, যখন বড় সার্ট আপনাদের কাছে থাকে, তখন আপনি যেটা করবেন, তখন আপনি রিসেকশন করে আসতে পারেন। ওকে,
আচ্ছা, অ্যাডাইনামিক অবস্ট্রাকশন আমি এখানে কিছুই বলবো না, কারণ এটা কিন্তু আমরা অলরেডি ফাংশনাল ডিসঅর্ডার পড়ে আসছি। জাস্ট আমরা ভ্যারাইটি গুলো যদি একটু চিন্তা করে আপনি দেখেন, পোস্ট অপ মানে প্যারালাইটিক আইলিয়াসের ভ্যারাইটি, পোস্ট অপারেটিভ পিরিয়ড গুলো আপনারা জানেন যে এটা সবচেয়ে কমন প্যারালাইটিক আইলিয়াস, স্পেশালি অপারেশনের 72 থেকে 24 ঘন্টা পরে, সরি 24 থেকে 72 ঘন্টা পরে। ইনফেকশনের জন্য অনেক সময় হইতে পারে, বিশেষ করে যাদের ইন্ট্রাঅ্যাবডোমিনাল সেপসিস থাকে বা জেনারেলাইজড পেরিটোনাইটিস থাকে, তাদের ক্ষেত্রে বাউল মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। মেটাবলিক কিছু কজে হতে পারে, যেমন হাইপোক্যালেমিয়া আমরা চিনি, ইউরেমিয়া, এই দুইটা কন্ডিশন খুবই কমন, একটু দাগায় রাখেন। আর রিফ্লেক্স আইলিয়াসের জন্য হইতে পারে, এগুলা ফ্র্যাকচার ট্যাকচার হইলে দেখা যায় কি যে বাউল মুভ করলে ব্যথা পাবে পেশেন্ট, এই কারণে অনেক সময় অটোমেটিক্যালি বাউল মুভটা কমে যায়। প্যারালাইটিক আইলিয়াস আপনারা আগে পড়ে আসছেন, সো আমি এখানে নতুন করে কিছু বলতেছি না। বিশেষ করে পোস্ট অপারেটিভ টাইটের ম্যানেজমেন্ট কি হবে ফাংশনাল ডিসঅর্ডারে, আপনারা এটাও পড়ছেন, সুডো অবস্ট্রাকশনও কিন্তু পড়ছেন। সো এগুলো আমি আর বলতেছি না, আপনারা অলরেডি এগুলো কিন্তু পড়ে আসছেন। আচ্ছা, তাহলে আমাদের খুব লেন্দি একটা ক্লাস হয়ে গেল। আচ্ছা, এখন আমাকে বলেন যে আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা বা কারো কোনো জায়গায় কোনো কোশ্চেন আছে কিনা। আমরা আজকে তাহলে কি করলাম, লার্জ ইন্টেস্টাইনের যে ম্যালিগনেন্সির পোর্শনটা ছিল সেটা আমরা শেষ করলাম। আমরা দেখি এখানে কিছু বাদ আছে কিনা। ভলভিউলাসটা আমরা কিন্তু ওই চ্যাপ্টারে পড়ে ফেলছি, সো এখানে আমরা আর পড়বো না। আর লাস্টলি একটা জিনিস একটু ছিল, সেটা হচ্ছে স্টোমাগুলা। স্টোমা আপনারা স্মল ইন্টেস্টাইনে পড়ে আসছেন, কোলোস্টোমি থেকে এক দুইটা দাগানো লাইন একটু জাস্ট দেখে নেবেন, বাকি সবই আগের মতো। স্পেশালি যে এই বক্সটা, সামারি বক্স 77.14, আর কোলোস্টোমি আমরা কখন কখন করি, এই জিনিসগুলো একটু জাস্ট দেখে নেবেন, ঠিক আছে? স্পেশালি আমরা কখন একটা মানে আর লুপ কোলোস্টমি কি কোনটা কি এগুলো একটু জাস্ট জেনে নেবেন, এগুলো খুব মানে ডিটেলস আপনার দরকার নাই। আর এই দুটো বক্স আপনারা অলরেডি স্মল ইন্টেস্টাইনে পড়ে আসছেন। স্টোমার এই ফিচারগুলা কোনটা দেখে আমরা বুঝবো কোনটা কি ধরনের স্টোমা, এবং স্টোমার কমপ্লিকেশন কোনটা কমন কোনটা কখন হয়, এগুলো আপনারা অলরেডি জানেন। সো আমাদের ওই চ্যাপ্টারটাও শেষ, আর আজকে আমরা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন করলাম। তো আপনাদের সাথে পরবর্তী ক্লাসটাতে ইনশাল্লাহ আমরা রেকটাম নিয়ে আলোচনা করব, এবং ওইটাই রেকটাম নিয়ে আলোচনা করবো আর কি, ওইটাও বেশ ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে আজকে এটাই এ পর্যন্তই থাকুক। আপনাদের কারো কোনো কোশ্চেন এখন পর্যন্ত আমার এখানে আসে নাই। কমেন্ট সেকশনটা একটু চেক করি। না, এখন পর্যন্ত ওরকম কোনো কমেন্ট বা আপনাদের কোনো কনফিউশন দেখতে পাচ্ছি না। তাহলে ঠিক আছে, আপনাদের তাহলে ক্লাসটা শেষ করি। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। আর শুভরাত্রি। আসসালামু আলাইকুম।